অলরাইট, আচ্ছা ঠিক আছে, ওকে। ক্লাস শুরু করি তাহলে। আজকে বেসিক্যালি আমরা রিডিং কম্প্রিহেনশনের বেসিক ক্লাসটা করব। আরেকটা ক্লাস আমাদের পরবর্তীতে হবে একটা কম্প্রিহেনসিভ ডিসকাশন নিয়ে। আজকে ইনিশিয়াল ডিসকাশন গুলো আমরা শেষ করব ইনশাআল্লাহ। তো শুরু করে দেই, টাইম ওয়েস্ট না করে, স্টুডেন্ট চলে গেছে। ওকে, সো শুরুতে জাস্ট কিছু বেসিক রুডিমেন্টারি জিনিস যেগুলো মানে জাস্ট জানানোর জন্য জানানো, এগুলো আপনাদের অত বেশি লাগবে না, জাস্ট বলে রাখা আর কি, যে রিডিং কম্প্রিহেনশন বলতে কি বোঝায়, কোন জায়গায় কাজে আসে, এগুলো মোটামুটি আপনারা জানেন কম বেশি। তাও জাস্ট বলে রাখা। যেমন রিডিং কম্প্রিহেনশন বলতে কি বোঝায়, রিডিং কম্প্রিহেনশন কি, দি এবিলিটি টু রিড টেক্সট, প্রসেস ইট এন্ড আন্ডারস্ট্যান্ড ইটস মিনিং। তো এক তো হচ্ছে রিডিং পড়া, যেগুলো আমরা কম বেশি অনেক সবসময় পড়ে থাকি। আমরা পেপার পড়ি, বই পড়ি, অথবা ফেসবুকে পোস্ট পড়ি, সব জায়গায় রিডিং কম বেশি আমাদের পড়া হয়। বাট ওই জিনিসটাকে প্রসেস করা, ওইটার মিনিং বোঝা, সেটা রাইটার বা অথর যে মিনিংটা বোঝাতে চাচ্ছে সেটা হোক, বা যদি ওপেন এন্ডেড হয়, নিজের মতো করে একটা মিনিং ধরে নেওয়া, যেটাই হোক একটা মিনিং বোঝা, ওই পুরো প্রসেসটা রিডিং কম্প্রিহেনশনের মধ্যে পড়ে। ওকে, সো শুধুমাত্র পড়া না, পড়াটা প্রসেস করে তারপর সেটার একটা অর্থ ধরে নেওয়া, পুরোটা রিডিং কম্প্রিহেনশনের মধ্যে আসে। So it includes literal understanding and deeper cognitive skills such as inference and evaluation. অর্থাৎ আপনি একটা পড়া, কোন একটা রিডিং পড়ে সেখান থেকে কিছু একটা ইনফার করতে পারতেছেন, কিছু ইভালুয়েট করতে পারতেছেন, এরকম জিনিসগুলো ডেভেলপ করাই রিডিং কম্প্রিহেনশনের মেইন মোটিভ, রিডিং কম্প্রিহেনশন জানা শেখার মেইন মোটিভ। আমরা যে রিডিং কম্প্রিহেনশন গুলো সচরাচর পরীক্ষায় দেখে থাকি, ওখানে মূলত হয় হচ্ছে আপনাকে একটা প্যাসেজ দিয়ে দেয় মোটামুটি, যেগুলো আমরা এসএসসি এইচএসসি তে দেখে আসছি কম বেশি সবাই। এখন যারা জব এক্সাম দিচ্ছেন, তারা যদি রিটেন এক্সাম দিয়ে থাকেন, প্রায়শই রিটেন এক্সামে প্যাসেজ বেস কোশ্চেন এসে থাকে। কিছু শর্ট প্যাসেজ আসে, 60 to 100 or 120 ওয়ার্ডস। লং প্যাসেজ আসে অনেক জায়গায়, মোর দেন 200 ওয়ার্ডস, কম 200 ওয়ার্ডস আশেপাশে। সো এরকম প্যাসেজ বেস কোশ্চেন কম বেশি দেখা যায়। তো আমরা যে রিডিং কম্প্রিহেনশন গুলো মূলত করে থাকি সেগুলো মূলত প্যাসেজ বেসড হয়, এবং সেই প্যাসেজের উপর বেস করে আপনাকে 4টা 5টা 6টা প্রশ্ন দেওয়া থাকে। এমসিকিউ, বেশিরভাগ জায়গায় এমসিকিউ দেয়, কিছু কিছু জায়গায় সরাসরি আহ, সরাসরি কোশ্চেন তুলে দেয় ডিসক্রিপটিভ আনসার দেওয়ার জন্য। তো সরি, তো মূলত এই যে প্যাসেজ বেস কোশ্চেন আসে, এবং সেগুলোর বেস করে এমসিকিউ অর নর্মাল রিটেন কোশ্চেন আনসার করতে হয়। ওকে, তো এটাই গেল আমাদের ইনিশিয়াল ডিসকাশন, রিডিং কম্প্রিহেনশন কি, কিভাবে আমরা দেখি। আহ, এখন অল্প করে দেখে নেব রিডিং কম্প্রিহেনশন আমাদের পরীক্ষার জন্য কেন ইম্পর্টেন্ট, বিশেষ করে অ্যাডমিশন টেস্টের জন্য, আইবি অ্যাডমিশন টেস্টের জন্য। তো আপনারা যদি বাকি সব পার্টটা স্কিপ করে জাস্ট 3 নাম্বার এখানে ফোকাস করেন রিডিং কম্প্রিহেনশনের পার্টটা, তাহলে আপনারা দেখতে পারবেন যে প্রিভিয়াস ইয়ার গুলোতে, আহ, যদিও আপনার 18 সালে পরবর্তী সময়ে প্রশ্নগুলো পুরোপুরি ক্লিয়ারলি পাওয়া যায়নি সবগুলা সম্পূর্ণ প্রশ্ন। তো আমরা তারপরেও যতটুকু প্রশ্ন হাতে পাইছি, যতটুকু প্রশ্নের ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো হাতে পাইছি, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রতি বছরই রিডিং কম্প্রিহেনশন থেকে কম বেশি 4 থেকে 10 মার্ক পর্যন্ত প্রশ্ন দেখা যায়। অর্থাৎ হয় কি, আপনাকে একটা অর দুইটা প্যাসেজ দিয়ে দেয় আলাদা আলাদা, এবং প্রতিটা প্যাসেজ থেকে মিনিমাম 4টা বা 5টা এরকম প্রশ্ন থাকে প্রতিটা প্যাসেজে। তো দেখা যায় হচ্ছে প্রতি বছর মিনিমাম একটা এরকম প্যাসেজ থাকে রিডিং কম্প্রিহেনশনের, কিছু কিছু জায়গায় কিছু ক্ষেত্রে দুইটাও থাকে। ওকে, সো এই যে প্রতি বছরই কিন্তু রিডিং কম্পিটিশন থেকে আইবিএমবি অ্যাডমিশন টেস্টে প্রশ্ন থাকেই থাকে। ওকে, মাঝখানে একটু সময় গ্যাপ ছিল, বাট আদারওয়াইজ বাকি সময়গুলোতে যদি আমরা দেখি, প্রতি বছরই প্রশ্ন দেখা গেছে একটা বা দুইটা, 8 থেকে 4 থেকে 10 মার্কের মতো প্রশ্ন প্রতি বছর আসে।
সো মার্কেট দিক থেকে এটার ইম্পর্টেন্সটা আর আমাকে বলে বুঝতে হচ্ছে না কতটা ইম্পর্টেন্ট, কেন এটা আমাদের করা লাগবে, কেন ট্রেডিং কম্বিনেশনের পার্ট গুলো আমাদের বোঝা লাগবে। এটা ইম্পর্টেন্স এখানে আমার থেকে আর বেশি ডিসকাশন করতে হচ্ছে না আশা করি। আহ, আমরা কিছু জিনিস একটু দেখে নিই জাস্ট, যে এমবিএ অ্যাডমিশন টেস্টে কিরকম রিডিং কম্বিনেশনের প্রশ্ন আসে আর কি, এটা একটা একটা ওভারভিউ দিয়ে দিই। সো দেখা যাচ্ছে যে আপনাকে একটা লং প্যাসেজ দিবে এখানে, লং প্যাসেজ অ্যাজ ইন 3 বা 4টা প্যারা থাকবে। তো কম বেশি দেখা যাচ্ছে কি ওই যে বললাম 200 ওয়ার্ড, 200 ওয়ার্ডের নিচেই থাকে, এর আশেপাশে থাকে। সো এরকম লেংদি প্যাসেজ আপনাকে দিয়ে দিবে। এরপর প্যাসেজ গুলোর সাথে রিলেভেন্ট আপনাকে, প্রতিটা প্যাসেজের সাথে রিলেভেন্ট 4 থেকে 5টা এমসিকিউ দিবে। ওকে, শুধু এমবি অ্যাডমিশন টেস্টের কথা বলছি, এখানে 4 থেকে 5টা এমসিকিউ আপনাকে দিবে। আহ, ওগুলো প্যাসেজের সাথে রিলেভেন্ট কিরকম প্রশ্ন আসে সেটা আমরা আজকে দেখবো, যে কোশ্চেনের টাইপ গুলো কেমন হয়। তো এখানে আপনার মোটামুটি টাইম ম্যানেজমেন্টের কথা যদি আমরা বলি, আমরা ওভারঅল এমসিকিউ পার্টের জন্য তো 1.5 ঘন্টা টাইম পাই, পুরো এমসিকিউ পরীক্ষার জন্য 1.5 ঘন্টা টাইম। তো এই জায়গায় ইংলিশ পার্টের জন্য আমি সাজেস্ট করে থাকি হচ্ছে আপনার 25 থেকে 30 মিনিটের মতো সময় রাখা। বেশি সময় রাখতে গেলে ওখানে ম্যাথের জন্য কিছু টাইম শর্ট পড়ে যায় আবার। সো ইংলিশ পার্টের জন্য ইংলিশটা অ্যাজ আর্লি এস পসিবল কমপ্লিট করে ফেলতে পারলে ভালো। সো 25 মিনিট আর হাইয়েস্ট 30 মিনিট, 30 মিনিট অনেক বেশি যায় যদিও অনেক ক্ষেত্রে। তো এই টাইমটা রেডি ইংলিশ এমসিকিউ পার্টের জন্য রাখা উচিত। এখন এখানে 30টা এমসিকিউ আসে, এই জায়গায় গ্রামারের কোয়েশ্চেন আসে, ভোক্যাবের কোয়েশ্চেন আসে, রিয়ারেঞ্জ আসে, যেটা রিডিং কম্প্রিহেনশনের পার্ট হিসেবে আমরা ধরতে পারি, আর রিডিং কম্প্রিহেনশন তো আসেই। তো ওভারঅল দেখা যাচ্ছে আপনি প্রতিটা প্রশ্নের জন্য 1 মিনিট, হাইয়েস্ট 1 মিনিট করে টাইম পাচ্ছেন প্রসেস করে আনসার করার জন্য। সো এই জায়গায় রিডিং কম্প্রিহেনশন একটা প্যাসেজ পড়া, প্যাসেজটা পড়ে আনসার করা, তো দেখা যায় 5টা প্রশ্ন থাকলে আপনি ওই বাকিগুলোর সাথে বিবেচনা করলে 5 মিনিট টাইম হয়তো আপনি পাবেন। বাট ওই যে কিছু প্লাস মাইনাস করে কিছু জায়গায় সময় কম দিয়ে আপনি এখানে সময় বেশি দিতে পারেন, বাট সেটাও বেশি দেওয়া মানে অতিরিক্ত বাড়তি দেওয়ার সুযোগ নেই। এখানে দেখা যাচ্ছে আপনার একটা প্যাসেজ, পুরো প্যাসেজটা পড়তে আপনি ওই 4 থেকে 5 মিনিট সময় দিতে পারবেন। কেমনে পড়বেন সেটা আমরা আজকে দেখবো মূলত। তো ওই পুরো প্যাসেজটা পড়তে আপনি হাইয়েস্ট দেখা যাচ্ছে 4 মিনিট, বা এর থেকে একটু বেশি যদি আপনার দিতে হয় 5 মিনিট টাইম আপনি পাচ্ছেন, তাতে বেশি দেওয়া উচিত না। তারপর আপনি প্যাসেজটা পড়ে প্যারাগুলো বুঝে তারপরে আপনি কোশ্চেন আনসার করতে গেলেন। সেখানে প্রতিটা কোশ্চেনে আপনি বেশি টাইম দিতে পারবেন না, এভারেজটা 1 মিনিট করে টাইম। তার মধ্যে আমরা 4টা 5টা কোশ্চেনের জন্য যে টাইম বরাদ্দ সেটা আমরা প্যাসেজ পড়তেই কাটাই ফেলছি। তো সেখানে আবার কোশ্চেনের পিছনে অতিরিক্ত টাইম দেওয়া উচিত না। বাট এখানে ওই 1 মিনিট তার কম সময় পার পার কোয়েশ্চেন দেওয়া যায়। তো দেখা যাচ্ছে আপনি 4টা 5টা কোয়েশ্চেন আনসার করার জন্য ওভারঅল আপনার তাও 9 থেকে 10 মিনিট টাইম চলে যাচ্ছে। বাট দ্য গুড থিং ইজ যে যদি আপনি প্যাসেজটা ভালো মতো বুঝে নিতে পারেন, যে প্যাসেজের আইডিয়াটা কি, প্যাসেজের পয়েন্ট কি, ব্যাকগ্রাউন্ড কি, সেগুলো যদি আয়ত্ত করতে পারেন, এরপর যদি কোয়েশ্চেন আনসার করতে যান, তাহলে এই জায়গায় যে 4টা 5টা প্রশ্ন আসে সেখান থেকে সলিড মার্ক আপনি তুলে নিতে পারবেন। গ্রামারে অনেক ক্ষেত্রে সেটা কনফার্ম বলা যায় না, ভোকাবুলারি বেলা সেটা অনেক ক্ষেত্রে বলা যায় না, বাট রিডিং কম্প্রিহেনশনের ক্ষেত্রে সেটা অ্যাটলিস্ট বলা যায় যে আপনি একটু টাইম আর এফোর্ট চিন্তা ভাবনা করতে পারেন, টাইম দিতে পারেন, আপনি পুরো প্যাসেজের যে মার্কটা সেটা নিয়ে আসতে পারবেন। সো টাইমটা মানে দেওয়াটা অ্যাকচুয়ালি লস্ট কেস না পুরোপুরি। হাইয়েস্ট তাহলে 9 থেকে 10 মিনিট এটা বলতেছি, বাট এটা জাস্ট একটা আইডিয়া, জাস্ট 9 থেকে 10 মিনিট আপনি রাখতে পারেন, এর থেকে যত কম রাখা যায় তত ভালো। ওকে, যেমন 7-8 মিনিটের বেশি আমি পার্সোনাল যদি বিবেচনা করি, 7-8 মিনিটের বেশি আমি এই জায়গায় দিব না, কারণ আমার অন্য জায়গায় গ্রামার ভোকাবের পেছনে একটু টাইম দিতে হবে, একটু চিন্তা ভাবনা করতে হবে যেন আমি এখানে নাম্বার তুলতে পারি। আমার অ্যানালিটিক্যাল এবিলিটি পার্ট আছে, ম্যাথ পার্ট আছে যেখানে আমার সবচেয়ে বেশি টাইম দিতে হবে। সো এইখানে 4 থেকে 5 নাম্বারের কোশ্চেনের জন্য আমার 7-8 মিনিটে বেশি দেওয়া উচিত না। বাট যদি আপনার রিডিং কম্পিটিশনের পিছনে আপনি যদি মানে আপনার যদি কনফিডেন্সটা থাকে, প্লাস আপনি যদি মনে হয় যে আপনি অন্য পারের তুলনায় এখানে একটু বেশি নাম্বার তুলতে পারবেন, তো এইখান থেকে 1-2 মিনিট বাড়তি দেওয়া যায় এই। সো
7-8 মিনিট দেওয়া যায়, হাইয়েস্ট 9 থেকে 10 মিনিট ফর 4 থেকে 5 মার্কের কোয়েশ্চেন। ওকে, তো এখানে আর কিছু মিস যাচ্ছে আমার, ওয়ার্ড কাউন্ট, আচ্ছা এই জায়গায় আপাতত এগুলোই বলা ছিল। এখন আমরা সরাসরি আমাদের পড়ার পার্টে জাম্প করি, যে রিডিং কম্প্রিহেনশন পড়ার অ্যাপ্রোচ। আজকে বেসিক্যালি আমরা ওই রিডিং কম্প্রিহেনশনটা কিভাবে, প্যাসেজ গুলা কিভাবে পড়া উচিত, কোশ্চেন কি কি টাইপের আসে, কিভাবে অ্যাপ্রোচ করা যায়, সেই জিনিসগুলা আজকে আমরা টুকটাক দেখবো, যেহেতু বেসিক পার্ট। তো যদি আমরা রিডিং অ্যাপ্রোচ দিয়ে শুরু করি, ফার্স্টে কয়েকটা রিডিং অ্যাপ্রোচ, বেসিক রিডিং অ্যাপ্রোচ আছে। যেমন এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, হান্টার অ্যাপ্রোচ। হান্টার অ্যাপ্রোচ অ্যাজ ইন সরাসরি ওই যে টার্গেট যেটা, সেটার দিকে চোখ দেওয়া, এর আশেপাশে না দেখা। ওকে, আশেপাশে কি হচ্ছে না হচ্ছে সেদিকে চোখ না দিয়ে সরাসরি টার্গেটের দিকে চোখ দেওয়া। তো এটা বলতে বলতে কি বোঝাচ্ছে, আপনাকে রিডিং কম্প্রিহেনশনের প্যাসেজ দেওয়া হলো, তারপর দেখা গেল কি আপনি সেটা সাথে রিলেভেন্ট 4-5টা এমসিকিউ পাইলেন। তো আপনি দেখলেন যে প্যাসেজটা অনেক বিশাল, পড়তে সময় লাগবে, আপনি প্যাসেজ স্কিপ করে দেখা গেল কি কোয়েশ্চেনটা মানে বেসিক আপনার আইডিয়া দিয়ে আপনি হয়তো কোয়েশ্চেন আনসার করতে পারবেন, আপনি এরকম মনে হচ্ছে। ওকে, তো এটা মনে হওয়াটা ভুলের কিছু না, এটার কারণ হচ্ছে যে আমরা যে এসএসসি লেভেলে যে যেরকম রিডিং কম্প্রিহেনশন আমরা প্র্যাকটিস করে আসছি, সেই জায়গায় দেখা যাচ্ছে কি অনেক কম্প্রিহেনশন ওই যে যে বইগুলো আমরা পড়ে থাকি ইনিশিয়ালি, সেই বইগুলো থেকে তো কমন আসে। তো রিডিং কম্প্রিহেনশনের প্যাসেজ গুলো আমরা মোটামুটি অনেকাংশে কমন পাই। তো সেক্ষেত্রে প্যাসেজ না পড়ে কোশ্চেন আনসার করা যায় সেই জায়গাগুলো। বাট যেখানে আপনার প্যাসেজ কমন থাকে না, সেই জায়গায় প্যাসেজ না পড়ে সরাসরি প্রশ্নে জাম্প করাটা একটা বিশাল মিস্টেক। তো এটা অনেকে করার কারণ হচ্ছে যে আপনার আহ, ভালো দিক যেগুলো, ভালো দিক বা প্রো যেগুলো, সেগুলো হচ্ছে কি আপনার টাইম সেভ হয় যদি আপনি এটা করতে যান, আপনি সময় বাঁচবে অনেক। আপনি যেখানে আপনার 7 থেকে 10 মিনিট টাইম যাচ্ছে একটা পুরো প্যাসেজ পড়ে কোশ্চেন আনসার করতে, আপনি এখানে 2-3 মিনিট টাইম দিয়ে হয়তো আপনি 4-5টা কোশ্চেন ট্রাই করতে পারতেছেন। এটা একটা আহ, মানে গুড পয়েন্ট যে হান্টার অ্যাপ্রোচে যাওয়া। কেন যাবে? আর এছাড়া হান্টার অ্যাপ্রোচটা মানে ওদিকে যাওয়ার কোনো ভালো আসলে দিক নাই। কারণ হচ্ছে এটার খারাপ পয়েন্টই বেশি আসলে, যে ব্যাড সাইড অর কনসই বেশি। সেটা হচ্ছে যে রিস্ক বেশি, কোনো অ্যাসিউরিটি নাই যে আপনি আহ, যে কোশ্চেনগুলো আনসার করতেছেন সেগুলো আপনি ঠিকঠাক মতো আনসার করতেছেন। আর তারপরে এখানে আবার সবচেয়ে বেশি পসিবিলিটি থাকে হচ্ছে মার্ক কাটা যাওয়ার। কারণ হচ্ছে যে আপনি প্যাসেজ না পড়ে কোশ্চেন আনসার করতে গেছেন, সেখানে আপনার জেনারেল আইডিয়া থেকে আপনি আনসার করতে গেলেন, বাট কোয়েশ্চেনের যে আপনার রিডিং কম্প্রিহেনশন যে প্যাসেজটা দিছে, সেই প্যাসেজটার মধ্যে হয়তো আপনার জেনারেল আইডিয়ার বাইরে কথা বলছে, যেটা আপনি জানেন, যেটা জেনারেল পাবলিক জানে, সেটার বাইরে কথা বলছে। সো প্যাসেজ না পড়ে জাস্ট আইডিয়াটা নিয়ে যে একটা প্যাসেজ, যেটা আমরা একটু পরে দেখবো, সাপোজ স্টেরিও টাইপের উপর একটা প্যাসেজ দেখবো আমরা। সো স্টেরিও টাইপিং নিয়ে আপনি যা জানেন, সে সেই জিনিসটা আপনি জাস্ট মাথায় নিয়ে আপনি সরাসরি কোশ্চেন আনসার করতে গেলেন, ঠিক আছে টাইম সেভ হইলো, কিন্তু কোনো লাভ নাই, উদয় রিস্ক, আপনার মার্কের কোনো এসিউরিটি নেই, আপনার নাম্বারও কাটা যাবে, মানে আপনার যে পাকাপোক্ত যে নাম্বারটা সেটা আপনি আর পাচ্ছেন না। তো এই জন্য হান্টার অ্যাপ্রোচ নট, মানে এটা সাজেস্টেবল না। ওকে, যে সরাসরি প্রশ্নে জাম্প করাটা উচিত না। তারপরে যদি আমরা একটা দেখি অ্যাপ্রোচ, স্কলার অ্যাপ্রোচ, যেটা সেটা হচ্ছে যে আহ, প্রতিটা পয়েন্ট স্কলাররা যেরকম খুব ভালো মতো একটা জিনিস পড়ে সেটার ব্যাপারে আইডিয়া নিয়ে তারপর সেটার ব্যাপারে মতামত দিতে যায়, তো সে একইভাবে আপনার সবগুলো পয়েন্ট টু দা, মানে একদম ওয়ার্ড বাই ওয়ার্ড, পয়েন্ট বাই পয়েন্ট খুঁটায় খুঁটায় পড়া, তারপর সেখান থেকে পয়েন্ট গুলাকে স্ক্র্যাপ করা, তারপর সেটা যা বুঝলেন সেটা নিয়ে আপনি কোশ্চেন আনসার করতে গেলেন। তো ঠিক আছে, ভালো অ্যাপ্রোচ। আপনি সবগুলা পড়লেন না, বুঝলেন, বুঝে গেলেন, তারপরে কোশ্চেন আনসার করতে দেখা গেল ঠিক আছে আপনি সবগুলো কোশ্চেন আনসার করতে পারলেন। তো প্রোজ হইতেছে এটার যে আহ, আপনি কনফার্ম মার্ক পাবেন। ওকে, যে আপনার মার্ক তোলাটা আপনার জন্য মানে সম্ভব এই অ্যাপ্রোচ। সমস্যা হইতেছে যে আপনার প্রচুর টাইম ওয়েস্ট হবে এই জায়গায়। আপনি কোথায় করে প্রতিটা ওয়ার্ড পরে ইনফার করলেন, এভালুয়েট করলেন, কি বলতেছে না বলতেছে, আশেপাশে মিনিং সহ সব বুঝতে গেলেন, যে স্কলারের অ্যাপ্রোচে আগাতে গেলেন, যে আপনার না যেটা বলছে তার বাইরে আপনার অনেক জিনিস বুঝতে হবে, চিন্তা করতে হবে। তো এইসব চিন্তা করতে গিয়ে বুঝতে গিয়ে দেখা যাচ্ছে আপনার প্রচুর টাইম ওয়েস্ট হবে।
তো আমার হচ্ছে ওয়ার্ড বাই মানে আপনি টাইম অনেক প্রচুর টাইম ওয়েস্ট করতেছেন, সেটা তো আপনি বললাম কোন দিক দিয়ে লস হবে, কোন আপনার আদার যে ইংলিশের পার্ট গুলা বা আপনার যে আদার যে সেকশন গুলা পরীক্ষার, সেগুলো আপনি আনসার করতে পারবেন না ঠিক মতো। তো একটা বিশাল সমস্যা এটা, যে প্রচুর টাইম ওয়েস্ট চাই। তো এই অ্যাপ্রোচটাও তাহলে আমাদের দেওয়া উচিত না। সরাসরি স্কলার অ্যাপ্রোচ, যে আপনি ওয়ার্ড বাই ওয়ার্ড পড়লেন, পড়ে তারপরে কোয়েশ্চেন আনসার করতে গেলেন, তো এটাও লস্ট কজ, এদিকেও যাওয়ার কোনো মানে নাই। ওকে, তো সবচেয়ে বেস্ট হইতেছে ব্যালেন্সড অ্যাপ্রোচ। ব্যালেন্সড অ্যাপ্রোচ হচ্ছে আপনার ওভারঅল যা আছে, আপনার রিডিং কম্প্রিহেনশন প্যাসেজে যে ইনফরমেশন গুলো আপনাকে দিছে, সেগুলার যে দরকারি জিনিসগুলা, ওগুলা টার্গেট করে ওগুলো আপনি সেট করার মাথায় আপনার এই পয়েন্ট গুলা খুঁজে বের করা লাগবে। একটা রাইটিং এ কিছু প্যাসেজ বেস একটা রাইটিং এ কিছু পয়েন্ট থাকে, যেমন আমরা রাইটিং এর বেলায় আমাদের রাইটিং এ যখন ক্লাস হয়েছিল তখন আমরা দেখছিলাম হচ্ছে আমাদের রাইটিং এ ইন্ট্রো, বডি, তারপরে আপনার কনক্লুশন, এরকম কিছু জিনিস থাকে। ওকে, তো প্যাসেজের বেলায়ও এই জিনিসগুলো অবশ্যই থাকবে। আপনার একটা ইন্ট্রোডাকশন থাকবে, যেখানে আপনার রাইটিং এর যে প্যাসেজটা, সরি আপনার যে প্যাসেজটা, সেই প্যাসেজটার অ্যাকচুয়াল আইডিয়াটা, যে বেসিক আইডিয়াটা সেটা দেওয়া থাকবে। বডিটা ওই যে আপনার প্যাসেজের যে মেইন কনসেপ্ট, যেটা মেইন আইডিয়া, যেটা সেটার পক্ষে বিপক্ষে বা আশেপাশে জিনিসপত্র নিয়ে সেটা ডিসকাশন করবে। আর কনক্লুশনে একটা জেনারেলাইজড অর অথরের যে আপনার পার্সপেক্টিভ যেটা সেটা শেয়ার করবে। সো আপনি যদি প্যাসেজ পড়ার সময় যদি আগে মাইন্ড সেট করে রাখেন যে না, আমি যেটা প্যাসেজ অ্যাপ্রোচ করার আগে আমার কি কি জিনিস খোঁজা লাগবে, সেটা যদি আপনার মাথায় থাকে, সেক্ষেত্রে আপনার প্যাসেজটা পড়তে সময় কম লাগবে, প্যাসেজটা থেকে আইডিয়া জেনারেট করতে সময় কম লাগবে, আপনার কোয়েশ্চেন আনসার করতে যথেষ্ট সময় কম লাগবে। ওকে, সো ওই জন্য ব্যালেন্সড অ্যাপ্রোচে যাওয়াটা জরুরি। ডিরেক্ট হান্টার অ্যাপ্রোচ, অর্থাৎ সরাসরি কোয়েশ্চেন আনসার করা, আর স্কলার অ্যাপ্রোচ ওই ওয়ার্ড বাই ওয়ার্ড করে সময় নষ্ট করা, অবশ্যই না, এগুলো করা উচিত উচিত নয়। আপনার দরকার ব্যালেন্সড অ্যাপ্রোচ। এখন হচ্ছে ব্যালেন্সড অ্যাপ্রোচটা আমরা কিভাবে ব্যালেন্স অ্যাপ্রোচ আমরা কিভাবে আগাইতে পারি, তো সেটা দেখি। ওকে, সো এই জায়গায় ব্যালেন্স অ্যাপ্রোচ আগানোর জন্য আমাদের ইফেক্টিভ রিডিং এর 7টা প্রিন্সিপল বুঝতে হবে। যে আপনি যখন রিডিং পড়তেছেন, রিডিংটা যথাযথভাবে হচ্ছে কিনা সেটা ঠিক করা। তো ওইটার জন্য ওই 7টা প্রিন্সিপাল আমাদের মেনটেন করতে হবে। প্রিন্সিপাল গুলা মানে ব্যাপারটা হচ্ছে যে ওই যে আবার আপনি রিডিং কম্প্রিহেনশন কখনো না কখনো আনসার করে আসছেন, এই প্রিন্সিপাল গুলো আপনারা কোনো না কোনো ভাবে অ্যাপ্লাই করছেন। কিছু জিনিস হয়তো অ্যাপ্লাই করার নাই, সেগুলো আপনারা শিখবেন আজকে। অনেক জিনিস আপনারা অ্যাপ্লাই করছেন, তো অ্যাগেন অনেক জিনিস আপনাদের কাছে মনে হতে পারে যে না, এগুলো তো জানা, বাট জানা জিনিসই আমরা অনেক সময় স্কিপ করে যাই। আমরা নতুন কিছু ট্রাই করতে যাই, সেক্ষেত্রে এফেক্টিভ রেজাল্ট আমরা পাই না। তো ওই জন্য জানা জিনিসগুলা আহ, আবার মানে ভালো মতো বুঝে সেইগুলা অ্যাপ্লাই করাটাই জরুরি। ওকে, যেমন এখানে প্রিন্সিপালের ফার্স্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে এঙ্গেজ উইথ দ্য প্যাসেজ। এগেন রাইটিং এর ক্লাসের সময় আমি ইন্ট্রো লেখার সময় বলছিলাম যে যে টপিকটা নিয়ে আপনি লিখতেছেন বা যে টপিকটা আপনি লিখতে বলছেন, সেটার সাথে নিজেকে রিলেট করেন। ওকে, যে এই রাইটিংটা, এই টপিকটা আমার লাইফের জন্য কতটা ইম্পর্টেন্ট, আমার সারাউন্ডিং এর জন্য কতটা ইম্পর্টেন্ট, বা যে রিডার তার পার্সপেক্টিভে মানে জেনারেল পাবলিকের পার্সপেক্টিভে ওই টপিকটা, ওই রাইটিংটা কতটা ইম্পর্টেন্ট, এটা খুঁজে বের করা, এটা তুলে ধরা। ওকে, একইভাবে আপনি যদি একটা প্যাসেজ, আপনি একটা কম্পিটিশন আনসার করছেন, একটা প্যাসেজ পড়তে যান, সেক্ষেত্রে প্যাসেজটার সাথে নিজেকে এঙ্গেজ করাটা খুব ইম্পর্টেন্ট। এজ ইন যে এই লেখাটা মানে এই লেখাটা আপনার জন্য কতটা জরুরি, এই লেখাটার সাথে আপনি নিজে কত রিলেট করতে পারতেছেন, লেখাটা সম্পর্কে আপনার পার্সপেক্টিভ, মানে জেনারেল আইডিয়াটা কি, একদম ইনিশিয়াল আইডিয়াটা কি, এই জিনিসটা খুঁজে বের করাটা। সো যদি ওই এঙ্গেজের এই যে প্যাসেজের সাথে নিজেকে আহ, মেলানো, প্যাসেজটা কেন ম্যাটার করতেছে ওটা খুঁজে বের করা, ওটা যদি খুঁজে বের করতে পারেন তাহলে বাকি পোর্শনটা রিডিং পড়া এবং প্যাসেজটার
জেনারেল আইডিয়াটা খুঁজে বের করে, বেসিক আইডিয়াটা খুঁজে বের করে সেই বেসিসে কোয়েশ্চেনে অ্যাপ্রোচ করাটা আপনার জন্য সহজ হয়ে যায়। তো স্টার্টিং এ তাহলে আপনার কি লাগবে, যে এই প্যাসেজটা কেন ম্যাটার করে আপনার জন্য। ওকে, why does the topic or the writing matter? ওকে, যেমন আমরা আজকে যে প্যাসেজটা দেখবো, স্টার্টিং উইথ এই, সো প্যাসেজটা বিশাল প্যাসেজ, 18 সালে আসছিল, 18 মেয়ের যে ইনটেকটা, সেই ইনটেকে আসছিল। সো দেখতে পাচ্ছেন মোটামুটি অনেক বড় সড়ো প্যাসেজ দিছে, 3টা প্যারাগ্রাফে ভাগ করে। সো এই জায়গায় বেসিক্যালি প্যাসেজটার আইডিয়াটা কি সেটা যদি আমার খুঁজে বের করতে হয়, শুরু থেকে অনেক কিছু বলছে যে আহ, আহ, পৃথিবীতে আমরা অনেকগুলো ব্রড ক্যাটাগরি তৈরি করি, ওই ক্যাটাগরি গুলোর পিছনে মিনিং থাকে অবশ্যই। তারপর blah blah blah, অনেক ভালো অনেক পয়েন্ট তুলে ধরছে এখানে। তো বেসিক্যালি প্যাসেজটার আইডিয়াটা কি, প্যাসেজটার আইডিয়াটা হচ্ছে স্টেরিওটাইপ নিয়ে রাইটার কিছু কথা বলছে। স্টেরিওটাইপটা আমাদের আশেপাশে কেমনে হয়, কিভাবে আমরা স্টেরিওটাইপে পড়ে যাই বা স্টেরিওটাইপে ফেলি মানুষজনকে, বা স্টেরিওটাইপের প্রসেস গুলো কেমন আর কি। তো এই জিনিসগুলো নিয়ে সে বলছে। ইনিশিয়াল ফেজে তাহলে আমার কাজ কি, যে আমার রাইটিংটার ওই যে ওভারঅল শুরু থেকে টু দ্যাট পয়েন্ট হয়তো সে আসে নাই, তার স্টেরিওটাইপিং এর বেলায় আসতে তার অনেকগুলো কথা বলা লাগছে। তো ওইটা খুঁজে বের করে ফার্স্ট অফ অল ওটার সাথে যেটা বললাম, যে লেখাটা কেন ম্যাটার করে, লেখাটা কেন ইম্পর্টেন্ট, আমার জন্য কেন ইম্পর্টেন্ট, সেটা খুঁজে বের করা। এই পয়েন্টটা খুব জোরে ইনিশিয়ালি। ওকে, তো ফার্স্ট টাইম এটা খুঁজে বের করলাম স্টেরিওটাইপ কি, তারপরে ওইটার আশেপাশে মানে এটা কেন আমার জন্য ইম্পর্টেন্ট, স্টেরিওটাইপটা আমার আশেপাশের লোকজনের জন্য কেন জরুরি, সেটা খুঁজে বের করলাম। ওকে, সরি। তো এটা হচ্ছে ইনিশিয়াল আইডিয়া। তারপর যদি আমরা পরের পয়েন্টে যাই, তো ফার্স্টে আমরা এঙ্গেজ করলাম, তারপরে সিম্পল স্টেটটা খুঁজে বের করলাম, যে ওভারঅল এত বিশাল রাইটিং এখানে অ্যাকচুয়ালি কি কি তুলে ধরছে। যদি আমরা এটা সিম্পলিফাই করি তাহলে আসলে করে বোঝা যাবে যে আহ, এখানে কি কি বলছে, একটা প্যাসেজটার মধ্যে কিসের কথা বলা হয়েছে। আহ, যেমন যে প্যাসেজটা এখানে দেওয়া আছে সেটার মূল ভিত্তি কি বা সেটার টপিকটা কি, স্টেরিওটাইপ। ওকে, তো এই জায়গায় স্টেরিওটাইপকে রাইটিং এর মধ্যে স্টেরিওটাইপকে ওরা সিম্পলিফাই করে দিছে, যে স্টেরিওটাইপ রাইটার যে লিখলো সে স্টেরিওটাইপ বলতে কি বোঝায় সেটাকে তার পার্সপেক্টিভে তুলে ধরলো। তারপর স্টেরিওটাইপ গুলা আহ, কিভাবে আমাদের আশেপাশে অ্যাপ্লাই হয়, হাউ ইট ইজ অ্যাপ্লাইড। এছাড়া হচ্ছে যে কিভাবে এটা মানুষের ক্ষতি করে, হাউ ইট হার্টস পিপল। এই জিনিসগুলা কম বেশি সে লিখছে। ওকে, তো এই যে দুঃখিত, এই যে সিম্পল স্টোরি যেটা ওভারঅল পুরো লেখার যে কোর যে থিমটা, ওটা খুঁজে বের করা। ওকে, ফাইন্ড দ্য সিম্পল সেকেন্ড প্রিন্সিপাল তাহলে কি, যে আপনি থিমটা বের করলেন, ওই যে আমরা একদম ইনিশিয়ালি যেটা বলছি বেসিক আইডিয়া বা কনসেপ্ট যেটা সেটা বের করা, তাই। ওকে, তো এটা গেল আমাদের সেকেন্ড প্রিন্সিপাল। তারপর আসতেছে ওই যে আপনি কি জানেন এই বিষয়ে সেটা অ্যাপ্লাই করা। এটা অ্যাপ্লাই করা খুব জরুরি, কোশ্চেন আনসার করতে গেলে বুঝবেন কেন। এখানে কোশ্চেন আনসারের বেলায় অনেক মানে মোস্ট অফ দা কোশ্চেন দেখা যাচ্ছে আপনাকে প্যাসেজ থেকে সরাসরি প্রশ্ন করলো, যে প্যাসেজে এটা কি বলছে, এটা কি ইনফার করছে, এখানে কি বাদ গেছে, অনেক কিছু বলবে। এছাড়াও প্যাসেজ থেকে আপনি কি বুঝছেন বা প্যাসেজের সাথে আপনার ধারণা কিভাবে মিলে, এরকম কিছু প্রশ্ন অনেক সময় করতে পারে। তো নিজের ধারণা থাকাটা এই জন্য মানে জরুরি, বা নিজের ধারণাটা ওই জায়গায় নিয়ে আসাটা জরুরি ওই কারণে। ওকে, যে একটা জেনারেল নিজের ধারণা বলতে, অ্যাজ ইন যে জেনারেল কনসেপ্টটা কি, জেনারেল পারসেপশন কি, ওইটা নিয়ে আসা। ওকে,
যে কারণ হচ্ছে ইন্ডিভিজুয়ালি একটা মানুষ কি চিন্তা করে না চিন্তা করে সেটা তো আর কোয়েশ্চেন যে বানাচ্ছে সে ওটা করতে পারবে না, পসিবল না এটা। একটা কনসেপ্টের ব্যাপারে জেনারেল পারসেপশন কি সেটা নিয়ে আসা, যে স্টেরিওটাইপের ব্যাপারে জেনারেল পারসেপশন আমরা কি জানি। স্টেরিওটাইপ যে মানুষকে সাইডলাইন করে দেয়, ওখানে ওয়ার্ক প্লেস ডিসক্রিমিনেশন তৈরি করে, ওয়ার্ক প্লেস কেন বলতেছি, যে কোনো জায়গায় ডিসক্রিমিনেশন তৈরি করে, মানুষের যে ট্রু পটেনশিয়াল সেটাকে আসতে দেয় না। তো এই জায়গাগুলো ব্যাপারে মানে আমরা স্টেরিওটাইপ কথা মাথায় আসলে এই জিনিসগুলো মাথায় আসতে পারে আমাদের। তো এই যে জেনারেলি এগুলো আমরা চিন্তা করি, সাপোজ এই জিনিসটা নিয়ে আসা, যে আপনি একটা জিনিস, যে জিনিসটা আপনাকে টপিকে দিছে সেটার ব্যাপারে আপনি যা জানেন জেনারেলি সেই জিনিসটা নিয়ে আসা। ওকে, ওকে, সো জাস্ট জেনারেলাইজড পারসেপশন কি ওই জিনিসটা নিয়ে আসতে পারা এখানে, সেটা হচ্ছে থার্ড প্রিন্সিপাল। তারপর ফোর্থ প্রিন্সিপাল হচ্ছে যে এখন তো আপনি প্যাসেজটা শুরু থেকে পড়তেছেন, অবশ্যই প্যাসেজটা শুরুতে কি বলছে। এক্সকিউজ মি, একটা কল আসতেছে। ওকে, সো আন্ডারস্ট্যান্ডিং দ্য বিগিনিং, যে প্যাসেজটা শুরুতে কি বলছে সেটা খুঁজে বের করা। ওকে, যেমন আমাদের প্যাসেজ যেটা দিল সেখানে মূলত স্টেরিওটাইপ কি, এবং এটা যে বেসিক্যালি হোয়াট ইজ স্টেরিওটাইপিং, আর হইতেছে স্টেরিওটাইপিং কিভাবে বেসিক্যালি আপনার লোকজনকে ক্যাটাগরাইজ করে দেয়, হাউ ইট ক্যাটাগরাইজেস পিপল। সো এই জিনিসটার ব্যাপারে ইনিশিয়াল আপনারা যদি এখন সরাসরি ওখানে জাম্প করতেছি না, আর যেহেতু বিশাল জিনিস আমি জাস্ট যে জিনিসটা আমি বুঝছি ওখান থেকে সেটা আমি লিখতেছি এখানে। আহ, আপনাদেরকে তো স্লাইড দিয়ে দিব, আপনারা স্লাইডটা দেখে তারপর পরবর্তীতে আপনারা কোশ্চেনটা দেখতে পারেন, প্যাসেজ দেখতে পারেন। তো তখন আপনার জন্য আশা করি মিলানটা আরো ইজিয়ার হবে। এই জন্য আর এখানে তুলি নেই, কোশ্চেনটা প্যাসেজটা এখানে দিয়ে দিচ্ছি আমি পরবর্তীতে। ওকে, তো ইনিশিয়ালি যে আপনার প্যাসেজে কি বলছে, শুরুতে কি বলছে সেটা বোঝা আগে। তো শুরুতে যেটা বলছে সেটা হচ্ছে ওই যে স্টেরিওটাইপিং কি, আর এটা কিভাবে লোকজনকে ক্যাটাগরাইজ করে ফেলে, একটা আহ, আলাদা আলাদা সেকশনে ভাগ করে দেয় এটা। তো এটা ইনিশিয়ালি দিছে, এবং এই জন্য মানে যে কোনো প্যাসেজের, যে কোনো রাইটিং এর আপনার ইন্ট্রোডাকশনের প্যারাটা বোঝাটা এবং সেটা আয়ত্ত করে সেটা মাথায় রেখে পরবর্তী লেখায় পরবর্তী পার্টে যাওয়াটা খুব জরুরি। ওই যে আহ, যেটা আমরা রাইটিং এর বেলায় বলছিলাম ইন্ট্রোডাকশন খুব ইম্পর্টেন্ট, এখানেও সেম। আপনার শুরুর পার্টটা বোঝাটা এখানে খুব ইম্পর্টেন্ট, পরবর্তী পার্টগুলোর সাথে তারপর পরবর্তী পার্টগুলোতে কি বলছে তারপর আপনি মিলাতে পারবেন। যদি আপনি শুরুতেই না বুঝেন কি বলছে, কি বোঝাতে চাইছে, তাহলে পরবর্তী জিনিসগুলোতে আপনি মানে খেয়ে হারাই ফেলতে পারেন। সো ফার্স্ট প্যারাটা বোঝাটা খুব জরুরি। ওকে, তারপর হচ্ছে আপনার পরবর্তী প্যারার সাথে মেলানো, আর যেটা লেখা আছে কানেক্ট আইডিয়াস। ওকে, যে আপনার পরবর্তী প্যারাগুলাতে ইনিশিয়ালিতে আপনাকে একটা টপিকের ব্যাপারে বললো, বেসিক জিনিসটা বলতে পারে, যে যেমন এখানে স্টেটের ব্যাপারে বলছে, তেমনি ইন্ট্রোতে আপনাকে ওই বেসিকটা ব্যাপারে বললো। তারপরে আপনার কাজ হচ্ছে পরবর্তী প্যারাগুলো পড়া এবং আইডিয়া কানেক্ট করা। আপনার যে আহ, এখানে লাইন বাই লাইন, প্যারা টু প্যারা, যে আহ, একটা কনসেপ্টের ব্যাপারে যা বলতেছে সেটা মেলানো, সেটা খুঁজে বের করা যে কি বলতে চাচ্ছে। ওকে, হতে পারে যে আপনার ইনিশিয়ালি স্টেরিওটাইপের ব্যাপারে বললো, পরে স্টেরিওটাইপের মানে আমি যেটা মানে যেটা চিন্তা করছে এখন, যে পরবর্তীতে হয়তো স্টেরিওটাইপের ব্যাপারে ওই যে খারাপ পয়েন্ট গুলা, যে স্টেরিওটাইপ কেন করা উচিত না সেগুলো বলতে পারে। ওকে, তো তো ওখানে এটাই বলছে হয়তো, এক সেকেন্ড তাও আমরা দেখে নিই কি বলছে। স্টেরিওটাইপ অলসো ডিপ্লয়েস a strategy of splitting, যে সোসাইটির নর্মের মধ্যে ফিট করে না, তাদেরকে আলাদা করে ফেলা, তাদেরকে আদার ক্যাটাগরিতে ফেলে দেওয়া। This denies the possibility of any meaningful discourse about them or with them, ensures their continued exclusion। ওই যে স্টেরিওটাইপের খারাপ জিনিস যেগুলা পরবর্তী প্যারাগুলোতে সেগুলাই বলছে, যে স্টেরিওটাইপ কেন খারাপ, কি করে এটা basically। তো এটাই যে ইনিশিয়াল বিগিনিং এর সাথে
ইন্ট্রোর সাথে পরবর্তীতে যা বলতেছে সেটা কানেক্ট করতে পারাটা আপনার এই প্রিন্সিপাল বেসিক্যালি এটাই বলছে। ওকে, যে নেক্সট প্যারাগ্রাফ গুলা, ইন্ট্রো পরবর্তী প্যারাগ্রাফ, হাউ দে ডেভেলপ, বেসিক্যালি কি আসতেছে তার মানে পরবর্তী প্যারাগুলোতে কি বলতে চাইছে, এখানে কি আপনার ইনিশিয়ালি যা বলছে সেটার কন্ট্রাস্টে কিছু বলছে কিনা, যেটা স্টেরিওটাইপের প্যারাতে বলছে অ্যাকচুয়ালি, স্টেরিওটাইপের এগেনস্টে স্টেরিওটাইপ কেন করা উচিত না সে ব্যাপারে বলছে, কন্ট্রাস্টে কিছু বলছে কিনা, কন্ট্রাস্টিং আইডিয়া আছে কিনা এগুলো খুঁজে বের করা, আহ তারপরে হচ্ছে যে যদি রিলেটেবল কিছু থাকে, রিলেটেড আইডিয়া সেগুলো খুঁজে বের করা। তো এই যে আপনার ইন্ট্রোর সাথে বডি প্যারাগ্রাফ যেটা, কনক্লুশনের আগে পার্ট যেটা, সেই পার্ট গুলোর সাথে মার্চ করা, মেলানো, খুঁজে বের করা যে আহ, কোথায় মিল আছে, কি বলতে চাচ্ছে। ওকে, তো এই কাজটা করতে আপনার কি করা উচিত, কি করতে হবে, কিছু সিগন্যাল ওয়ার্ড আছে এখানে মূলত, যে আপনি একটা প্যারাগ্রাফ থেকে, একটা ইন্ট্রো থেকে পরবর্তী প্যারাগ্রাফের কি আসতেছে সেটা বোঝার জন্য, মানে আপনি পুরো প্যারাগ্রাফ পড়ে তো বুঝলেন যে ঠিক আছে ইনিশিয়ালি স্টেরিওটাইপের ব্যাপারে টুকটাক কথা বললো, সেখানে যে একটা কোনো ব্যক্তি বর্গকে ক্যাটাগরাইজ করা হয় সে ব্যাপারে বললো, পরবর্তীতে স্টেরিওটাইপ কেন খারাপ সেটা বললো। তো পরবর্তী যে খারাপ কিছু বলতে যাচ্ছে বা সেটার পক্ষে কিছু বলতে যাচ্ছে, বিপক্ষে কিছু বলতে যাচ্ছে, যেটাই বলুক সেটা আমরা কেমনে বুঝবো, বেসিক্যালি কিছু সিগন্যাল ওয়ার্ড আছে। ওকে, যেমন আমরা রাইটিং এর বেলায় বলছিলাম কিছু ট্রানজিশনাল ওয়ার্ড ইউজ করি আমরা, ওই যে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে, একটা প্যারা থেকে আরেকটা প্যারায় ট্রানজিশনের জন্য, স্মুথ ট্রানজিশনের জন্য আমরা কিছু ওয়ার্ড ইউজ করে থাকি। তেমনি এখানেও প্যাসেজেও আপনার যেহেতু পুরোটা একটা রাইটিং, সেখানেও আপনার কোহারেন্স মেনটেনের জন্য ওরা ট্রানজিশন ওয়ার্ড ইউজ করে, সিগন্যাল ওয়ার্ড ইউজ করে থাকে, যা একটা ইনিশিয়াল আইডিয়া দেওয়ার পরে সেটার ব্যাপারে কি বলতে চাচ্ছে ওরা, সেটার পক্ষে বলতে যাচ্ছে নাকি সেটা বিপক্ষে বলতে যাচ্ছে। আর একটা সেন্টেন্স দিছে আপনাকে, একটা সেন্টেন্সের এগেনস্ট পরবর্তী সেন্টেন্সটাকে ওই সেন্টেন্সের পক্ষে কিছু বলতেছে নাকি বিপক্ষে কিছু বলতেছে, তো এগুলো মিলাই মিলাই লেখাটা। তো এরকম সিগন্যাল ওয়ার্ড গুলা খুঁজে বের করা, এটা খুঁজে বের করতে হলে আপনার সুবিধা কি, যে আপনি বুঝে যাবেন আপনার যে আইডিয়া গুলো, যেটা বলতেছি যে আইডিয়া কানেক্ট করা, আপনি বুঝে যাবেন যে পরবর্তী প্যারাগুলোতে করতেছে নাকি উইকেন্ড করতেছে, কি করতেছে। তো আপনি দেখা যাবে যে কি ওই ওয়ার্ড গুলো দ্বারা বুঝে যাবেন। ওকে, আহ যেমন এই প্যারাতে হয়তো কিছু হাওয়েভার দিয়ে আমি কি বুঝলাম, অবশ্যই আগে একটা সেন্টেন্স আছে এবং পরবর্তীতে যে আগের সেন্টেন্সটাকে হয়তো উইকেন্ড করতেছে, আগের সেন্টেন্সকে দুর্বল করে দিচ্ছে, আগের যে স্টেটমেন্টটা সেটাকে দুর্বল করে দিচ্ছে, এটা বুঝতেছি। আর দিস প্রুফস, এই ফ্রেজটা থেকে আমি কি বুঝতেছি, যে আগে একটা স্টেটমেন্ট দিছে, সো ওই যে আইডিয়া কানেকশনের যে ব্যাপারটা সেটা আপনি এই সিগন্যাল ওয়ার্ড গুলো দিয়ে ইজিলি করতে পারেন। ওকে, সো সিগন্যাল ওয়ার্ড, আর একটা জিনিস হচ্ছে যে সিগন্যাল ওয়ার্ড সহ এগুলো যা যা বলতেছে এগুলা মোটামুটি সামারাইজ করে, সরি মোটামুটি একটা ডিসক্রিপশন সহ ওই ম্যানহাটনের বইয়ে আছে। সো ওখান থেকে আমি যে জিনিসগুলো দরকারি দরকারে পুরো বইটা দিয়ে দিবো, বা যেগুলো দরকার সেগুলো আমি আহ, আপনাদেরকে সামারাইজ করে দিতে পারি। সো হোপফুলি ওই ওগুলো পড়ে আপনারা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন যে সিগন্যাল ওয়ার্ড কেমন হয়ে থাকে, আর আইডিয়া কানেকশন এটা কিভাবে আরো আহ, আরো ইফেক্টিভলি করা যায়। তো ওই বইয়ের কিছু পার্টে এটা ডিসকাশন করছে।
আমি সেটা আপনাদেরকে গ্রুপে পরবর্তী দিয়ে দিব। ওকে, তো এটাই গেল সিগন্যাল ওয়ার্ডের পয়েন্টটা, সিগন্যাল ওয়ার্ড নোটিস করা, বোঝার পর। সেভেন লাস্ট বাট মোটামুটি সবচেয়ে ইম্পর্টেন্ট এটাই বলা যায় যে ডোন্ট গেট লস্ট ইন ডিটেলস। ওকে, যে আমাদের স্কলার যে অ্যাপ্রোচ যেটা যেটা আমরা দেখে আসছি, সেই যে অ্যাপ্রোচে বলা হয়েছিল ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ে মেমোরাইজ করা বা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ে বুঝে সেইটা নিয়ে তারপর পরবর্তী কোশ্চেন আনসার করতে যাওয়া, এই জায়গায় এটা করতে মানা করছে বেসিক্যালি, যে আপনার পুরো ডিটেলস এ ঢুকে ওয়ার্ড বাই ওয়ার্ড সেখান থেকে সেটা মেমোরাইজ করে তারপরে কোশ্চেন আনসার করতে যাওয়ার কোনো দরকার নাই। ওকে, কি করবেন সেটা আমরা একটু পরে দেখবো আবার। যে কোনো দরকার নাই ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ার এবং সেখান থেকে মিনিং খুঁজে বের করার কোনো দরকার নাই। ওকে, আপনার প্যাসেজের কোর থিম যেটা, সেটা আপনি এই যে ওভারঅল যে অ্যাপ্রোচ গুলো বললাম সেগুলোতে আপনি খুঁজে বের করলেন। পরবর্তীতে প্যাসেজে কি বলতে যাচ্ছে, কি বলতে চাচ্ছে, সেটা আপনি সিগন্যাল ওয়ার্ড দিয়ে বাইর করলেন। আপনি শুরু থেকে শেষ পর্যন্ত কি কি বলছে সেগুলো কানেক্ট করতে পারলেন এই সিগন্যাল ওয়ার্ড গুলো দিয়ে। তো এগুলো ইনাফ আপনার ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ে মনে রেখে কোশ্চেন আনসার করতে যাওয়ার কোনো দরকার নাই। ওকে, তো এটাই লাস্ট প্রিন্সিপাল, এটাই ছিল রিডিং এর ক্ষেত্রে, যে খুব বেশি ডিটেলসে প্রবেশ করতে যাবেন না। ওকে, আমার 7টা প্রিন্সিপাল, এখানে আর কিছু মিসিং হচ্ছে না, ঠিক আছে। তো আশা করি প্রিন্সিপাল গুলো বুঝতে পারছেন, এগুলো দরকার হলে আরেকবার দেখবেন কি বলছে। অ্যাগেন অনেক জিনিসই হয়তো আপনারা, কিছু জিনিস হয়তো আপনারা জানেন আগে থেকে, যেহেতু এই কনসেপ্টটার ব্যাপারে, প্রশ্নের ধরনের ব্যাপারে আমরা অনেক আগে থেকে পরিচিত। বাট সময় কম রেখে কিভাবে অ্যাপ্রোচ করা যায় সেই জিনিসটার ব্যাপারে আমরা হয়তো অভ্যস্ত না, সেজন্য এই জিনিসগুলো বলা আর কি। তো 7টা প্রিন্সিপাল অনেক সময় নিয়ে বলছি, বাট যদি আপনারা একটু চিন্তা ভাবনা করেন তাহলে দেখা যাবে যে কি ওয়ার্ড বাই ওয়ার্ড খুঁটে খুঁটে পড়াচ্ছে সেই অ্যাপ্রোচে যাওয়ার চেয়ে আপনার এই প্রিন্সিপাল গুলো অ্যাপ্লাই যদি আপনারা ঠিকভাবে করতে পারেন, আপনার যদি ওই প্রিন্সিপাল গুলো মাথায় সেট থাকে, তাহলে রিডিং পড়ে কোশ্চেন গুলোর আনসার খুঁজে বের করাটা আপনার জন্য অনেক বেশি সহজ হয়ে যায়। ওকে, সো এই জায়গায় কিছু প্র্যাকটিক্যাল হ্যাবিট, ওই মানে 7টা প্রিন্সিপাল তো গেল, এখন কিছু প্র্যাকটিক্যাল হ্যাবিটের কথা বলি যেগুলো আমাদের ট্রাই করা উচিত রিডিং পড়ার সময়। ফার্স্ট যেটা, ট্যাগ ইচ প্যারাগ্রাফ আফটার রিডিং। আপনি যেমন যে টপিকটা আমরা আজকে ডিসকাস করতেছি বেসিক্যালি স্টেরিওটাইপ নিয়ে। স্টেরিওটাইপ, আপনি টপিক পড়া শুরু করলেন, আপনি প্যাসেজ পড়া শুরু করলেন শুরু থেকে, আপনি শুরুতে বুঝতেছেন না কি বলছে না বলছে, পরে ওরা স্টেরিওটাইপের কথা বললো, তো আপনি ফার্স্ট প্যাসেজ পড়ে আপনি বুঝতে পারলেন যে এখানে ওই স্টেরিওটাইপিং এর কথা, হয়তো এখানে স্টেরিওটাইপিং কথাই বলতেছে। কারণ শুরু থেকে আইডিয়া করতে না পারলেও এক সময় গিয়ে আপনি বুঝে গেলেন যে এখানে কি বলতেছে। ওকে, সো তারপর আপনি কি করলেন, এই জায়গায় আপনি খুঁজে বের করলেন যে কি কি আইডিয়াটা কি, কি কনসেপ্ট থেকে সেটা আপনি খুঁজে বের করলেন। তারপর আপনি সেই জায়গায় মার্ক করে রাখলেন। আমি বেসিক্যালি যেটা করি, ওই পড়ার সময় কিওয়ার্ড যেগুলো আমাদের কাছে মনে হয় সেগুলো আমি মার্ক করে রাখি, যেমন ব্রড ক্যাটাগরিজ, আর তারপর আসতেছে ড্র কনক্লুশন এন্ড এক্সপ্লোর ইনফরমেশন, এমন। তারপর যেটা করি সেটা হচ্ছে যে ওই যেটা কি কনসেপ্ট যেটা, সেটা খুঁজে বের করে মার্ক করে রাখি, সেটা যদি কোনো ডেফিনেশন থাকে বা এনি চান্স সেটা মার্ক করে রাখি। ওকে, তো এভাবে মার্ক করে রাখলে আপনার হয় কি,
যেমন আপনি স্টেরিওটাইপ, এখানে যদি স্টেরিওটাইপের ব্যাপারে যা বলছে সেটা আপনি মার্ক করে রাখলেন, কনসেপ্ট লিখে রাখলেন পাশে, কি কনসেপ্ট। তারপর এখানে লিখে রাখলেন হোয়াট ইট ডাজ অর হোয়াট স্টেরিওটাইপ ডাজ, শর্টকাটে লিখে রাখি হোয়াট ইট ডাজ। এই ক্ষেত্রে হয় কি, আপনি তো আর মুখস্থ করতেছেন না, পরবর্তী দেখা যাবে যে কি আপনি একবার রিডিং করলেন, পরে প্রশ্ন পড়ে আবার ব্যাক আসলেন, সেক্ষেত্রে আপনার খুঁজে বের করা খুব কঠিন হয়ে যায় যে কোথায় কি পয়েন্ট আছে, কোন পয়েন্ট কোথায় আছে। এই জন্য পরে আপনি যখন একটা সেন্টেন্স পড়লেন বা এক জোড়া সেন্টেন্স পড়লেন, আপনার যদি মনে হয় যে এই এক জোড়া সেন্টেন্সটা একটা জিনিস বোঝাচ্ছে, যেমন একটা সেন্টেন্স কি কনসেপ্ট বোঝাচ্ছে এটা মার্ক করে রাখলাম, এই একটা, এই দুই তিনটা সেন্টেন্স বা দুটা সেন্টেন্স যে স্টেরিওটাইপ কি করে সেটা বোঝাচ্ছে আমি এবার মার্ক করে রাখলাম, তো আপনি এবার মার্ক করে রাখেন। সেক্ষেত্রে হবে কি, আপনি একটা কোশ্চেন পড়লেন, সাপোজ যে সাপোজ কোশ্চেনে লেখা আছে যে হোয়াট স্টেরিওটাইপ ডাস, তো আপনি সেক্ষেত্রে আপনার জন্য সুবিধা কি হবে যে আপনি আসলেন, আপনি জাস্ট এই প্যারাটা পড়লেন, প্যাসেজ অনুযায়ী আপনি তখন আনসার করতে পারবেন যে স্টেরিওটাইপ অ্যাকচুয়ালি কি করে। ওকে, সো একবার রিডিং পড়ে ওই কিছু টার্ম দিয়ে ট্যাগ করে রাখাটা খুব জরুরি। আপনার আপনি যেটা বুঝতে পারছেন সেটাই মার্ক করে রাখেন। ওকে, তারপর কোশ্চেন আনসার করার সময় আপনারা লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড পড়তে হচ্ছে না, আপনার পুরো প্যাসেজটা আপনার দেখতে হচ্ছে না, আপনি জাস্ট দেখলেন যে আপনার কোন সেন্টেন্স বা সেন্টেন্স জোড়া কি মিন করতেছে, কোন প্যারায় কি আছে, তখন গিয়ে আপনি জাস্ট ওই প্যারাটা পড়লেন, কোশ্চেন আনসার করলেন। সো হিউজ টাইম সেভ হবে সেক্ষেত্রে। কোথায় গেল? Okay, তো এক্ষেত্রে অনেক টাইম সেভ হবে আপনার। তারপর হচ্ছে ট্রাই টু ফ্রেজ দ্য বিগ আইডিয়া বেসিক্যালি ইন ইউর হেড অর রাইট ইট ডাউন। আপনার প্যাসেজ করে আপনি, আপনার যেটা বলছিলাম শুরুতে, প্যাসেজের ব্যাপারে আপনার একটা আইডিয়া থাকতে পারে, এরপরে প্যাসেজ পড়ে রাইটারের একটা আইডিয়া আছে। সো এই যে জেনারেল পারসেপশন, যেটা যেটা আপনার আইডিয়া, অবশ্যই যেটা জেনারেল পারসেপশন হতে হবে। আর হচ্ছে যে রাইটার্স পারসেপশন, যেটা রাইটারও অনেক কিছু লিখতে পারে, হতে পারে যে কি এখানে রাইটার হয়তো স্টেরিওটাইপ নিয়ে ভালো কিছু বলছে, হয়তো মানে আমাদের পার্সপেক্টিভে স্টেরিওটাইপটা ভালো না, আমরা ভালো কিছু হয়তো মাথায় আসবে না জেনারেল চিন্তা করলে, বাট হতে পারে যে রাইটার এখানে কিছু ভালো কথা বলছে স্টেরিওটাইপ নিয়ে হয়তো। তো এই যে ওভারঅল এই জেনারেল পারসেপশন আর রাইটারের পারসেপশন মিলে আপনি যা বুঝতে পারলেন, সেটা ফ্রেজ, সেটা একটা প্যারার মধ্যে বা একটা আইডিয়ার মধ্যে নিয়ে আসা, একটা বড় বিগ আইডিয়ার মধ্যে নিয়ে আসা, তাতে লিখে রাখলেন বা আপনি মাথায় রাখলেন যে আপনার আইডিয়া, মানে একটা টপিকের ব্যাপারে, ওই টপিকের ব্যাপারে আপনার আইডিয়া কি, আর রাইটার কি বলছে, ওভারঅল মিলে কি দাঁড়াইলো, সেটা আপনি মাথায় সেট করে রাখলেন। এটা বেশিক্ষণ মাথায় রাখতে পারবেন না আপনার, ওই যে বললাম 7-8 মিনিট, আপনি প্যাসেজ পড়ার পরে 7-8 মিনিট সময় মতো আপনার যাচাই করতে হবে। তো এটা মানে ওই রকম সময় মাথায় থাকে ইউজুয়ালি, রিডিং মানে এরকম পারসেপশন জেনারেট করার পরে এটা কিছু সময় পর্যন্ত আপনার ব্রেনে থাকবে। সো ওই জন্য লিখে রাখার প্র্যাকটিসটা ইউজুয়ালি সাজেস্ট করি না, বাট সাপোজ আপনার লিখে রাখাটা জরুরি, আপনার মনে থাকবে না, আপনি মনে করলে তো মনে থাকবে না, আপনি লিখে রাখা জরুরি। তো আপনি জাস্ট কিওয়ার্ড দিয়ে আপনি লিখে রাখলেন ইয়ার পাশে, প্যাসেজের পাশে, যে এই জিনিসগুলা বুঝাইছে এখানে। ওকে, তো সেক্ষেত্রে কি হবে যে আপনার আহ, যখন আপনি কোশ্চেন আনসার করতে গেলেন, আপনি প্যারাগ্রাফ ট্যাগ করলেন, তারপর আপনি আইডিয়া ইন জেনারেল পারসেপশন আর রাইটার পারসেপশন মিলে যে আপনি যে আইডিয়া জেনারেট করছেন সেটা কি সেটা দেখলেন। সো দেখা যাবে যে কি ওই অতিরিক্ত বাহিরে কিছু চিন্তা করতে হচ্ছে না আপনার থেকে, বা বেশি রিডিং করতে হচ্ছে না, বেশি মাথা খাটাতে হচ্ছে না। এই দুইটা মিলে আপনি কোশ্চেন গুলার আনসার খুব ইজিলি বের করতে পারতেছেন। ওকে, সো এটাই জাস্ট যা নিজে বুঝছেন, যা আপনার নিজের আইডিয়া আছে, প্লাস রাইটার যেটা বলছে এখানে, ইন অনেক ক্ষেত্রে হবে কি আপনার পারসেপশন রাইটারের পারসেপশন মিলে যাবে। সো আপনার প্যারা খাইতে হবে না, আপনি বুঝে যাবেন যে রাইটার কি বলতে চাইছে, আপনি জাস্ট কোশ্চেন আনসার করতে যাবেন, আপনারা দেখা যাবে যে কি প্যাসেজে ব্যাগ আসতে হচ্ছে না, পরে আনসার করতে পারতেছে। মোস্ট অফ দ্য কেস এরকমই হয়, বাট হলো না এরকম সাপোজ, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি এই যে পারসেপশনটা
দুইটা মিলে যেটা আইডিয়া পাইলেন সেটা আপনি মাথায় রাখলেন আর লিখে রাখলেন কিওয়ার্ড গুলো, তারপরে আপনি আনসার করতে গেলেন। সো সেই ক্ষেত্রে অ্যাগেন ওই যে প্রতিটা কোশ্চেনে আপনার প্যাসেজ বারবার পড়তে হচ্ছে না। ওকে, আর হচ্ছে যে এখানে আগে যেটা বলছি, টাইমটা সেট করে রাখা। একটা পুরো প্যাসেজ পড়তে আপনার অতিরিক্ত টাইম আপনি নিতে পারবেন না। আপনি দেখা যাবে যে আই গেস 4 মিনিট 5 মিনিট পর্যন্ত টাইম আমি বলছি। সো 4 থেকে 5 মিনিট আপনি টাইম নিতে পারেন। এর যত কমে পারা যায়, এর যত কমে আপনি করতে পারেন তত ভালো। তত আপনার অন্য জায়গায় টাইম সেভ হবে, তত আপনার অন্য জায়গায় টাইম আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো এটা যত কম সময়ে পড়ে, যত কম সময়ে আহ এই কাজগুলো করা যায় তত ভালো। ওকে, সো এখন আসি তাহলে স্ট্রাকচার ব্রেকডাউনে। ওকে, সো ইফেক্টিভ রিডিং আপনি কিভাবে করতে পারেন সেটা আমি বললাম। এখন হচ্ছে প্যাসেজের ওভারঅল যে যা দেয়, যা লেখা থাকে সেটা ব্রেকডাউন করাটা। ওকে, আমি রিডিং করলাম, রিডিং করে আমি কি কি জিনিস বের করে রাখবো, কি কি পয়েন্ট গুলো আমি আহ, খুঁজে বের করব। ওকে, সেগুলো এখানে দেওয়া আছে। যে ফার্স্টে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যে রাইটারের মেসেজটা কি। বেসিক্যালি শুরু থেকে, যেমন এখানে স্টেরিওটাইপের ব্যাপারে যা বলতে, শুরুতে স্টেরিওটাইপ, তারপরে ক্যাটাগরাইজিং ব্যাপারে বললো, তারপরে স্টেরিওটাইপ কি করে আহ সেই ব্যাপারে বললো। আলটিমেটলি দেখা যাবে যে কি রাইটার হয়তো কনক্লুশনে যে প্যারাটা, সেই জায়গায় নিজস্ব কোনো মতামত দিছে। সেটা ওই যে বললাম, আহ স্টেরিওটাইপের বিপক্ষে হতে পারে, আবার পক্ষে হতে পারে। সো প্যাসেজে অথরের মেইন পয়েন্টটা কি সেটা খুঁজে বের করা। ওকে, ওই যে রাইটারের পারসেপশন কি ওটা খুঁজে বের করা। ওকে, সো স্ট্রাকচার ব্রেকডাউনের সময় আমার আলটিমেটলি এটা লাগবে, বুঝতে পারলেন যে রাইটারের পারসেপশন বা অথর কি বলতে চাচ্ছে সেটা খুঁজে বের করাটা জরুরি। কারণ এটা নিয়ে কোনো না কোনো প্রশ্ন থাকে কম বেশি আপনার প্যাসেজের মধ্যে। একটা প্রশ্ন থাকবে হচ্ছে হোয়াট ডিড দ্য অথর মিন, অর হুইচ লাইন সামারাইজেস দি অথর্স পারসেপশন, দি রাইটার্স পারসেপশন। সো আপনার কাছে হয়তো হতে পারে যে ওই একটা লাইনে বা হ্যাঁ এক লাইনে একটা আনসারে আপনার কাছে চাইবে যে অথর কি মিন করছে, কি চাইছে পুরো রাইটিং এ সেটা তুলে ধরেন। সো সরাসরি প্রশ্ন এরকম দেখা যায় কম বেশি। তো ওই জন্য পয়েন্টটা খুঁজে বের করা জরুরি। সরাসরি না বললেও এটার সাথে রিলেভেন্ট প্রশ্ন থাকেই থাকে। তো রাইটারের পারসেপশন বা অথরের যে পারসেপশনটা, সেটা মানে স্ট্রাকচার যখন আমি ব্রেকডাউন করব, আমার কাজ হবে যে এটা খুঁজে বের করা যে ও কি বুঝাতে চাইছে আলটিমেটলি। তারপর ব্যাকগ্রাউন্ডটা, যে যে লেখাটা দিছে, যে লেখাটা প্রোভাইড করা হয়েছে, যে হোয়াট কনটেক্সট অফ সেটআপ ডাজ দ্য প্যাসেজ প্রোভাইড। তো আমাদের আহ, যে প্যাসেজটা আপনাকে দিবে সেই প্যাসেজটার কনটেক্সটটা কি। অ্যাগেন এটা কয়েকবার বলা হয়েছে অলরেডি, আমাদের প্যাসেজের মূল কনটেক্সট আর ব্যাকগ্রাউন্ড হচ্ছে স্টেরিওটাইপ। যে স্টেরিওটাইপ কি, how it works to categorize people, or এখানে যে আর কি কি বলছে, স্টেরিওটাইপকে মূলত সিম্পলিফাই করে দিচ্ছে, স্টেরিওটাইপ সিম্পলিফাইড। তো এই জিনিসগুলা, যে টপিকটা মূলত ওই কি কনসেপ্ট যেটা, বা রাইটিং এর প্যাসেজের কনটেক্সট যেটা কি, সেটা সেটা খুঁজে বের করা। দ্যাটস ইট। এই জিনিসটা অলরেডি আমরা কয়েকবার বলছি, এটা আমাদের মানে বাড়তি এটা নিয়ে কাছে করার দরকার নেই। যে ব্যাকগ্রাউন্ডটা কি, কি পয়েন্ট কি বা কনটেক্সট কি, এটাই। ওকে, তারপর আসতেছে ওই সাপোর্ট পয়েন্ট, এগুলো খুঁজে বের করা। যে হোয়াট এক্সাম্পল অর এভিডেন্স ডাজ দ্য অথর ইউজ। যে একটা রাইটিং এ অথর ওই টপিকটার পক্ষে বা ওই টপিকের তার যে কনসেপ্ট সেটার পক্ষে সে কি বলছে, কি এক্সাম্পল দিছে, কি এভিডেন্স সেট করছে, এটা খুঁজে বের করা। ওকে,
সাপোজ যে এই যে আমাদের যে প্যাসেজটা, সেখানে রাইটার মূলত ওই যে ক্যাটাগরাইজের কথা বলছে, ওখানে পরবর্তীতে ইন গ্রুপ অর আউট গ্রুপ, যে আপনার ক্যাটাগরাইজ করার পরে আপনি কিছু লোককে নিজের গ্রুপে রাখলেন, কিছু লোককে নিজের গ্রুপ থেকে বের করে দিলেন। তো এই জায়গায় যে ইনজাস্টিস হয়, এই জিনিসগুলা, যে আমরা যদি প্যারাগুলো পড়ি, সেকেন্ড প্যারাতে এটা দেওয়া আছে যে অথর বেসিক্যালি স্টেরিওটাইপ কি করে সেটার পক্ষে, মানে আমি এটা বলতেছি না যে অথর এটাকে সাপোর্ট করতেছে, আমি এটা মিন করতেছি যে যে টপিক, যেটা টপিকে মূলত কি স্টেরিওটাইপ কেন খারাপ ওইরকম কিছুই হতো বলছে। তো স্টেরিওটাইপ যে খারাপ, স্টেরিওটাইপ যে খারাপ কিছু করে সাপোজ, সেটার পক্ষে রাইটার কি এক্সাম্পল, কি এভিডেন্স দিছে। ওকে, স্টেরিওটাইপ যে খারাপ বা স্টেরিওটাইপ যে খারাপ কিছু করে থাকে, সেটার পক্ষে রাইটার কি দিছে, সেটা সাপোর্টে রাইটার কি বলছে। ওকে, সো ওই পয়েন্ট গুলা খুঁজে বের করা। ঠিক আছে, আর লাস্ট হচ্ছে ইমপ্লিকেশন, হোয়াট আর দ্য রেজাল্ট অর ফিউচার কনসার্ন, যে সাপোজ ওই স্টেরিওটাইপের কারণে আলটিমেটলি কি ক্ষতি হয়। ওকে, যে যেমন আমরা যদি দেখি স্টেরিওটাইপ কি ক্ষতি করে, প্যাসেজ পড়লে দেখা যাবে যে কি এখানে তো বায়াসের কথা বলছে, যে স্টেরিওটাইপের কারণে আপনার মধ্যে বায়াসনেস তৈরি হয়, আপনি সরাসরি কোনো প্রকার ভ্যালিড পয়েন্ট ছাড়া কারোর পক্ষে বা সরাসরি কারোর বিপক্ষে দাঁড়িয়ে যান, অর ইট রিইনফোর্সেস আনফেয়ার পাওয়ার, যে পাওয়ার ম্যাল প্র্যাকটিস করার মানে সিচুয়েশন আপনাকে তৈরি করে দেয়, অনেককে তৈরি করে দেয়। আর কি আছে, এই একটা ক্ষতি আছে, সেটা হচ্ছে যে রিডিউসেস টিম ওয়ার্ক। তো এরকম পয়েন্ট গুলো এখানে বলছে, দেখা যাবে যে স্টেরিওটাইপ এরকম এরকম হয়, এবং আলটিমেটলি এটা কি করে থাকে, এটার ক্ষতি কি কি হয়। ওকে, তো তাহলে স্ট্রাকচার যখন আমরা ব্রেকডাউন করতেছি, কি কি দেখতেছি আমরা, ফার্স্ট অফ অল আলটিমেট আমাদের গোল হচ্ছে পয়েন্ট খুঁজে বের করা, যে রাইটার কি বলতে চাইছে সেটা খুঁজে বের করা। ওকে, তারপরে আসতেছে ব্যাকগ্রাউন্ড, অর যে আমাদের যে রাইটিং এর যে টপিক, কনটেক্সট যেটা, সেটা খুঁজে বের করা, কি নিয়ে প্যাসেজটা কথা বলতেছে, রাইটার কি নিয়ে কথা বলতেছে। তারপর হচ্ছে যে রাইটার ওই তার যে আইডিয়া যেটা, সেটার পক্ষে কি এক্সাম্পল দিছে আর কি এভিডেন্স দিছে, সেটা খুঁজে বের করা। আর আলটিমেটলি ওই যেটা টপিক যেটা, সেটার সেটার কারণে আলটিমেটলি কি হয় সেটা খুঁজে বের করা। ওকে, তো একটা লেখা, মানে একটা প্যাসেজ যখন আমরা পড়বো, বেসিক্যালি আমরা কি কি খুঁজে বের করতেছি, মানে পুরো রাইটিং এ আমাদের প্রশ্নের সুবিধার্থে এই জিনিসগুলা খুব সিম্পল রিজনে, কারণ হচ্ছে যে আপনি যে প্রশ্নগুলো আসে সেগুলা এই রিলেটেডই আসে। ওকে, আপনার কাছে সরাসরি করতে চাইবে যে অথর কি মিন করছে পুরো রাইটিং এ, একটা সামারি হয়তো আপনাকে চাইবে এক সেন্টেন্সে, আহ ওই রাইটিং এর কনটেক্সটটা কি, ওই রাইটিংটা মূলত কি তুলে ধরছে সেটা আপনাকে আপনার কাছে খুঁজবে, আহ রেলেভেন্ট এক্সাম্পল, অর চাইবে যে অপোজিং এক্সাম্পল চাইতেই পারে। তারপর ওই রাইটিং এর যে টপিকটা, যে কনসেপ্টটা, সেটার আলটিমেট রেজাল্ট আমাদের ফিউচার কনসার্ন কি, মানে ঘুরে ফিরে না এরকম কোশ্চেন গুলাই করে। ওই জন্যই প্যাসেজে স্ট্রাকচার ব্রেকডাউন যখন আমরা করব, তখন এই পয়েন্ট গুলার দিকে আমরা বেশি ফোকাস করব। ওকে, এই পয়েন্ট গুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করব। বোঝা গেল যে আপনারা যখন রিডিং করবেন, ওই যে আপনারা কিভাবে রিডিং করলেন, আপনারা ডিটেলে গেলেন না, আপনারা কিওয়ার্ড, সরি,
আপনারা সিগন্যাল ওয়ার্ড খুঁজে বের করলেন, আইডিয়া কানেক্ট করলেন। সো ওখানে আপনার ওই জায়গায় আপনি কি কি খুঁজে বের করতেছেন, বেসিক্যালি এই পয়েন্টগুলো আপনি খুঁজে বের করবেন। সো সেক্ষেত্রে আপনার কাজ সহজ হয়ে যাবে। প্রশ্ন আনসার করতে আপনার খুব বেশি প্যারা খেতে হবে না। ওই যে এই লেখাগুলো বের করার পরে যে কাজগুলো আমরা করি, ওই যে ট্যাগ করা, তারপর হচ্ছে যে ওভারঅল কি বলতে চাইছে, কি বুঝাতে চাইছে সেটা জেনারেট করা। সো দেখা গেল যে কি এগুলো করার পরে কোয়েশ্চেন সরাসরি যদি আমরা কোয়েশ্চেনে যাই, তাহলে আমার জন্য প্রশ্ন আনসার করাটা মানে একদম কম সময়ের ব্যাপার হয়ে যায়, যদি আমরা বলি সহজে। আহ, এই কাজগুলা আমাদের কোয়েশ্চেন আনসার করাটা আরো সহজ করে দেয়। ওকে, তো এখন যদি আমরা প্রশ্নের টাইপ গুলো দেখি আর কি, এখানে কিছু প্রশ্নের টাইপ দেওয়া আছে। জেনারেলি যে প্রশ্নগুলো আমরা দেখে থাকি সেগুলো এখানে আমি আহ, কিছু টাইপে ভাগ করে দিয়ে দিছি। যেমন মেইন আইডিয়া অর পারপাস, যে আপনাদের এক সেকেন্ড, আপনাদের এখানে তো কোয়েশ্চেনে দিছে হয়তো, হয়ে গেল হয়ে গেল। সো এই যে বেসড অন দ্য প্যাসেজ স্টেরিওটাইপিং এসেনশিয়ালি ইনভলভস। সো আমাদের প্যাসেজ যেটা, সেটা স্টেরিওটাইপ নিয়ে এবং স্টেরিওটাইপ কি করে সেটা নিয়ে কথা বলছে। তো সরাসরি আমার থেকে প্রশ্ন না করলেও যে মেইন আইডিয়া কি, বা প্যাসেজে মেইনলি কি বলছে, বা প্যাসেজের মেইন পারপাস কি, এটা সরাসরি প্রশ্ন না করলেও প্রশ্নের ওয়ার্ডিং এ কোনো না কোনো ভাবে সেটা বোঝাই দিবে যে অথরের, যেমন এক্সাম্পল এখানে দেখা যাচ্ছে, হোয়াট ইজ দ্য মেইন পয়েন্ট অ্যাবাউট স্টেরিওটাইপিং, অথরস পার্সপেক্টিভে মেইন পয়েন্ট কি। ওই প্রশ্ন কিন্তু একই জিনিসই মিন করছে। বেসড অন দ্য প্যাসেজ স্টেরিওটাইপিং এসেনশিয়ালি ইনভলভস, যে স্টেরিওটাইপিং কি করে, এখন আমার প্যাসেজ অনুযায়ী খুঁজে বের করতে হবে কি করে। ওকে, সো এই যে 22 নম্বর প্রশ্ন যেটা আমরা দেখতেছি, বেসিক্যালি ওইটা প্যাসেজের মেইন আইডিয়া আর পারপাসটাই ইন্ডিকেট করতেছে, যে অথরের পার্সপেক্টিভে স্টেরিওটাইপ অ্যাকচুয়ালি স্টেরিওটাইপে কি করা হয়। ওকে, সো দেখলেন তো যে কোশ্চেনে ডিরেক্টলি মেইন আইডিয়া পারপাসের কথা না বললেও কোনো না কোনো ভাবে আপনার কাছে ওই মেইন আইডিয়া বা পারপাস রিলেটেড, বা ওই যে আমরা যেটা বলছি পয়েন্ট, ওই পয়েন্ট রিলেটেড কোশ্চেন থাকে। ওকে, তারপর হচ্ছে ডিটেল। অ্যাগেন ওই একই প্রশ্ন আপনার কাছে কিন্তু আপনার পুরো টপিকের যে কনসেপ্ট যেটা, সেটা ডিটেল চাইছে। ওকে, একে তো আমি বলছিলাম যে সামারি আসতে পারে, এখানে আরেকটা টাইপ দেখা গেল যে ডিটেল কোশ্চেনও দিতে পারে বা ডিটেল আনসারও চাইতে পারে। যেমন স্টেরিওটাইপ বেসিক্যালি কি করে, ওই যদি আপনার টপিক গুলো প্যাসেজ পড়েন, প্যাসেজ করে যদি আনসার করতে আসেন, তাহলে দেখবেন, তাহলে আপনার জন্য রিলেট করা ইজিয়ার হবে যে ওই প্যাসেজে বেসিক্যালি স্টেরিওটাইপ বলতে কি বুঝাইছে, এবং এখানে সেই হিসেবে আনসারটা খুঁজে বের করা তখন আরো ইজিয়ার হয়ে যাবে, পসিবল হবে তখন আর কি, ইজিয়ার কি আসে। সো ফার্স্টের এই কোশ্চেনটাই বেসিক্যালি মেইন আইডিয়া বা পারপোজ যেমন চাইছে, মেইন আইডিয়া যেমন চাইছে, তেমনি প্যাসেজে কি বলছে সেটার কিছু ব্যাপারে আমরা বুঝতে পারছি যে কি আছে, কি টাইপের কোশ্চেন মিন করছে। তো ওই জন্য আর এটা এক্সাম্পলটা দেই নেই। টাইপ 3 যদি আমরা দেখি, অ্যাপ্লিকেশন অর এক্সাম্পল, হুইচ অফ, যেমন হুইচ অফ দিস নট অ্যান এক্সাম্পল অফ স্টেরিওটাইপিং। এখানে এই তো 23 নম্বর কোশ্চেন যেটা, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান এক্সাম্পল অফ স্টেরিওটাইপিং। তো সরাসরি আপনার কাছে এক্সাম্পল অর অ্যাপ্লিকেশন চাইবে না, যেমন এখানে কোনটা না চাইছে। সো এটা এক টাইপ। তারপর আসতেছে একসেপ্ট অর নেগেটিভ, যে পুরো প্যাসেজে আপনার কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন দিল, সাপোজ যে অল অফ দ্য ফলোইং স্টেটমেন্ট এক্সপ্লেইন হোয়াই স্টেরিওটাইপ লিড টু স্প্লিটিং অ্যাকসেপ্ট। যে আপনার কোশ্চেনের যে স্টেটমেন্ট গুলা, কোশ্চেনের আনসারে যে স্টেটমেন্ট গুলা, 5টা অপশন আপনাকে দিছে, সাপোজ এ বি সি ডি।
আর এইটা নান অফ দিস দিয়ে দিল। তো এই স্টেটমেন্ট গুলা, অল অফ দিস ফলোইং স্টেটমেন্ট এক্সপ্লেইন হোয়াই স্টেট লিড টু স্প্লিটিং এক্সেপ্ট। সাপোজ স্প্লিটিং এর ব্যাপারে বলা আছে, তো এটা করার পরে যেভাবে পড়বেন সেই নিয়মটা তো বুঝতে পারছেন আশা করি। তো এখন স্প্লিটিং ব্যাপারে আপনার প্যাসেজে কি বলছে, সো এখন যখন আপনি কোশ্চেন আনসার করতে আসবেন, আপনার মনে নাই আপনি আপনি প্যারাটা পড়লেন বা সেন্টেন্সটা পড়লেন, তারপর আপনি বুঝতে পারবেন যে কোন স্টেটমেন্টে ওই তো এরকম প্রশ্ন আসে যে নেগেটিভ বা অ্যাকসেপ্ট, সরাসরি অ্যাকসেপ্ট ওয়ার্ডিং ইউজ করে প্রশ্ন করে যে প্যাসেজের মানে নিচের কোশ্চেনের অপশন গুলাতে প্যাসেজের আইডিয়া নাই কোনটাতে, প্যাসেজের প্যাসেজের স্টেটমেন্ট নাই কোনটাতে, সেটা খুঁজে বের করতে বলে। ওকে, সো তাও ইজি, মানে কেমনে বের করবেন সেটাও বলে দিলাম। ওকে, তারপর ইম্প্যাক্ট অর ইনফারেন্স, এই যেটা আমরা কয় নাম্বার টাইপ দেখছি, ইমপ্লিকেশন যেটা দেখছি, এটা রেলেভেন্ট কোশ্চেন। যে সরি হয়ে গেল আপনার, যে টপিকটা দিছে সেটার টপিকের যে মেইন থিম সেটার ইম্প্যাক্ট আর সেইটার আলটিমেট রেজাল্ট কি। যেমন এক্সাম্পল, হাউ ক্যান স্টেরিওটাইপিং হার্ম প্রোডাক্টিভিটি, যে স্টেরিওটাইপিং প্যাসেজ হিসাবে প্রোডাক্টিভিটি কেমনে কমায়। এখন অবশ্যই প্যাসেজের মধ্যে যেহেতু কোশ্চেন এরকম করছে, তাহলে প্যাসেজের মধ্যে স্টেরিওটাইপিং এবং প্রোডাক্টিভিটি রিলেটেড কোনো না কোনো সেন্টেন্স অর প্যারা থাকবে। সো এগেন আপনি যখন রিডিং করতেছেন অবশ্যই আপনি এটা মার্ক করে রাখছেন, মার্ক করে রাখবেন। সো দেন ওইটা খুঁজে বের করে আনসার করাটা আপনার জন্য আরো সহজ হয়ে যায়। ওকে, সো এই তো ইম্প্যাক্ট অর ইনফারেন্স, যে জিনিসটা আমরা বলছিলাম যে পয়েন্টটা খুঁজে বের করবেন, কেন খুঁজে বের করবেন, এই কারণে যে এটা রিলেভেন্ট প্রশ্ন থাকে। ওকে, তারপর হচ্ছে যে ভোকাবুলারি ইন কনটেক্সট, সেটা মানে ওই যে কোনো একটা ওয়ার্ড একটা মানে ওই প্যারাতে ওই প্যাসেজে কি হিসাবে ইউজ হয়েছে সেটা। এটা যদিও আমাদের প্যাসেজের কোশ্চেন না, আমি জাস্ট টাইপ বোঝানোর জন্য এই কোশ্চেনটা দিছি। ওকে, এরকম কোশ্চেন থাকে কম বেশি, যে একটা ভোক্যাব বা একটা ওয়ার্ড একটা প্যাসেজে কি হিসেবে ইউজ হয়। ওকে, যে আপনি জেনারেলি একটা ভোক্যাবের একটা মিনিং জানেন, ভোক্যাবে সেটা মিনিং কি বুঝাইছে, যেমন স্প্লিটিং, স্প্লিটিং মানে ভাগ করা বোঝায়। এখন ভোক্যাব প্যাসেজের মধ্যেও ভাগ করা বুঝাইছে, বাট ভাগ করা কোন কনটেক্সটে বুঝাইছে। আনসার করতে তো কোশ্চেনের আনসারের মধ্যে এরকম দেওয়া থাকবে যে ওই যে আহ, আহ, লোকজনকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে ফেলা, ওরকম কিছু থাকবে, তো ওটাই দাগাবেন আপনি। সো একটা হচ্ছে জেনারেলি কি বুঝায়, আর হচ্ছে কনটেক্সচুয়ালি কি বোঝাচ্ছে, যে প্যাসেজে ওই ভোকাবের মিনিং কি। সো আপনার কাছে কনটেক্সচুয়াল মিনিং এ চাইবে কম বেশি, ভোকাবটা ওই প্যাসেজে কি হিসাবে ইউজ হচ্ছে সেটা খুঁজে বের করতে বলবে। সো এগেন মানে এই একটা কাজের জন্য আপনার পুরো প্যারা পড়ার দরকার নাই, কি করবেন সেটা আপনি আশা করি বুঝতে পারছেন। তারপর হচ্ছে টোন অর অ্যাটিটিউড, ওই যে কোনো একটা পারসেপশন নিয়ে অর যে কোনো একটা সেন্টেন্স দিয়ে আপনাকে বলবে যে এখানে অথর কি মিন করছে, অথরের অ্যাটিটিউড কি বা অথরের টোন কি। এই এই সেন্টেন্সে অথরের টোনটা কি, সাপোজ হতে পারে যে কি স্টেরিওটাইপিং নিয়ে অথরের একটা নেগেটিভ পারসেপশন তুলে দিয়ে বললো যে এখানে অথরের পারসেপশন কিরকম বা এখানে অথরের টোনটা কেমন। সো যেহেতু নেগেটিভ পারসেপশন নেগেটিভ মিনিং, তো আপনার কোশ্চেনের আনসারে নেগেটিভ অর নেগেটিভ সাথে রেলেভেন্ট কোনো আনসার যদি অপশন যদি থাকে সেটা আপনি চুজ করবেন। ওকে, সো এটাই লাস্ট টাইপের। আরো কিছু টাইপ আমরা পরবর্তীতে দেখবো, আপাতত এগুলো বেসিক টাইপের কোশ্চেন আর কি। যে আহ কোন একটা প্যাসেজে একটা প্যারাতে ওর একটা সেন্টেন্সে অথর অথরের অ্যাটিটিউড কেমন ছিল, অথর
কি মিন করছে, অর তার টোন কেমন ছিল, ওইটা খুঁজে বের করা। ওকে, সো এগুলো গেল জেনারেলি আপনারা রিডিং কম্প্রিহেনশনে কেমন প্রশ্ন দেখতে পারেন। ওকে, সো এটা গেল। আহ এখানে দুইটা রিডিং কম্প্রিহেনশন আমি দিয়ে দিছি। কোয়েশ্চেন আনসার আমি আর এখানে কোয়েশ্চেন আনসার করব না এখন। এখানে আপনাদের কাজ হবে হচ্ছে আজকে এই দুইটা রিডিং আরসি, একটা হচ্ছে যে আপনার আইবিএমবি তে আসছিল, আইবিএমবি অ্যাডমিশন টেস্টে আসছিল সম্ভবত 2018 সালের মেতে আসছিল এটা। তো এটা রেলেভেন্ট চারটা প্রশ্ন, এটার তিনটা প্যারা রেলেভেন্ট চারটা প্রশ্ন এখানে দেওয়া আছে 25 পর্যন্ত। আর এই জায়গায় এটা হচ্ছে যে তো সাধারণ বিমাতে আসছিল, হ্যাঁ এসবিসি, যে এএম এর, এএম এর ছিল সম্ভবত, হ্যাঁ এএম এর যে এক্সাম হইলো লাস্ট ইয়ার ডিসেম্বরে, সেখানে এটা আসছিল। তো দেখতে পাচ্ছেন পার্থক্যটা দেখেন এখানে। আইবিএম অ্যাডমিশন টেস্টে আপনারে তিনটা প্যারা দিছে, একটা, দুইটা, আর পরে তিনটা। যেখানে জবের এক্সামে যখন আসছে তখন দেখলাম শুধু একটা প্যারা দিছে, তাও খুবই ছোট প্যারা। ওকে, তো এমবি অ্যাডমিশন টেস্টে কিরকম প্রশ্ন আপনারা এক্সপেক্ট করতে পারেন আশা করি বুঝতে পারতেছেন। আহ, যেখানে জব এক্সামে আপনারা এরকম একটা শর্ট প্যারা দিছে, অ্যাডমিশন টেস্টে দেখা যাচ্ছে কি ওইরকম একটা প্যারা থাকবে, এর থেকে ডবল সাইজের আরো একাধিক প্যারা থাকতে পারে ওখানে। যেমন এখানে দেখতে পারতেছেন বিশাল বিশাল প্যারা। সো এমবি অ্যাডমিশন টেস্টের জন্য, তাই আপনার এমবি অ্যাডমিশন কথা যদি আপনি মাথায় রাখেন, সেক্ষেত্রে আপনার রিডিং হ্যাবিটটা, রাইটিং এর বেলাতে আমি বলছি রিডিং হ্যাবিটটা রাইটিং এর জন্য খুব জরুরি, রিডিং কম্প্রিহেনশনের জন্য সমানভাবে জরুরি এটা। ওকে, যে আপনি একটা লেখা যখন আপনি পড়তেছেন, শুধু পড়ার খাতিরে পড়া, বা সেখান থেকে জাস্ট কিছু জেনারেল ইনফরমেশন আমি বের করব, জিকে বের করে রাখবো ওই খাতিরে পড়া, বা কিছু ভোকেব শিখবো ভোকেব বের করে রাখবো ওই জন্য পড়া, তা না। ওকে, আপনার রিডিং হতে হবে এমন যেন, যেকোনো আপনি এখন থেকে রিডিং যখন করবেন আপনার রিডিং এমন হতে হবে যেন আপনি পড়ার সময় একটা সেন্টেন্স একবার পড়ে যেন বুঝতে পারেন যে সেখানে অ্যাকচুয়ালি কি মিন করছে, কি মিন করতে চাইছে। ওকে, আপনি একটা পুরো প্যারা বা পুরো একটা প্যারাগ্রাফ রাইটিং, একটা এডিটোরিয়াল যখন আপনি পড়বেন, আপনার বুঝে যেতে হবে যে রাইটারের পারসেপশনটা কি, এখানে রাইটার কি বুঝাতে চাইছে। ওকে, সো আলটিমেটলি অনেক বেনিফিট আছে, রাইটিং এর ক্লাসে অলরেডি এটা বলা আছে, বলছি আমি। এখানে আলাদা করে করা, ওই যে একটা একটা যে ক্যাপাসিটি, এই ক্যাপাসিটিটা আপনার রিডিং হ্যাবিটের থ্রু জেনারেট হবে। ওকে, সো রিডিং এর কোনো আসলে এক্সেপশন নাই এই জায়গায়। তা আপনাদের এগেন সাজেস্ট করবো হচ্ছে যে রিডিং হ্যাবিটটা যত বেশি বাড়াতে পারেন তত ভালো। ওকে, আর রিডিং হ্যাবিট বাড়ানোর জন্য অত দূরে কোথাও যাওয়ার দরকার নেই। আপনি যে নিউজ পেপার যেগুলো পড়তে বলছিলাম রাইটিং এর জন্য, সেম জিনিস, মানে একই রিডিং এখানে আপনি পড়লেন, সেম জিনিস আপনার রাইটিং আর রিডিং দুই জায়গায় কাজে আসলো। সো ভালো কিছু নিউজ পেপার পড়বেন, যেমন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, টিভিএস আছে, অথবা ডেইলি স্টার আছে, তারপরে আরেকটা ফিনান্সিয়াল টাইম না কোন একটা নিউজ পেপার আছে। এই আমার পড়া, আমি মানে মেইনলি বিজনেস স্ট্যান্ডার্ড, ডেইলি স্টার এগুলো বেসিক্যালি পড়া হয় আর কি। সো এখান থেকে দেখতে পারেন, যদি প্রিন্টেড পেপার হয় খুব ভালো, প্রিন্টেড ম্যাটেরিয়াল পড়ার অভ্যাস থাকাটা জরুরি। আর যদি প্রিন্টেড ম্যাটেরিয়াল বা প্রিন্টেড পেপার করতে না পারেন বাই এনি চান্স, অনলাইন কপি আছে, অনলাইন কপি থেকে পড়বেন। যত বেশি পড়া যায়, যত বেশি আপনার রিডিং হ্যাবিট বাড়াবেন, অনেক দিক দিয়ে আপনার সুবিধা হবে। সো আলটিমেটলি আমি এটা বলেই শেষ করতে চাচ্ছি যে
রিডিং কম্প্রিহেনশনেও যদি আপনি ভালো করতে চান, নিউজ পেপার রিডিং হ্যাবিটটা বাড়ান। ওকে, সো আজকে অ্যাগেন জাস্ট আমরা ওই রিডিং কম্প্রিহেনশনের বেসিক ইনিশিয়াল পার্টটা, যে প্যাসেজ আমরা কিভাবে অ্যাপ্রোচ করব, প্যাসেজে কিরকম টাইপের কোয়েশ্চেন, মানে কি কি খুঁজে বের করবো আমরা প্যাসেজ থেকে, আর প্যাসেজে কিরকম প্রশ্ন আসে, আর জবে বা আইবিএমবিএ তে কিরকম প্যাসেজ আসে সেটা আমরা দেখলাম আর কি। তো এখানে প্যাসেজ কিছু এক্সাম্পল দেওয়া আছে আপনাদের। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আইবিএমবি অ্যাডমিশন টেস্টের জন্য যদি আমি রিডিং কম্প্রিহেনশনের প্র্যাকটিস ম্যাটেরিয়ালের কথা বলি, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ব্যাংক এর থেকে বেটার কোনো মানে ম্যাটেরিয়াল নাই আইডিয়া পাওয়ার যে কেমন রিডিং কম্প্রিহেনশন আসে, কিভাবে আনসার কি প্র্যাকটিস করবেন আপনি। তো সেটার জন্য আসলে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনই সবচেয়ে বেস্ট ম্যাটেরিয়াল। তো সেটার জন্য যে আপনার যে আইবিএম এর যে কোয়েশ্চেন ব্যাংক, ওভারঅল যে কোয়েশ্চেন ব্যাংক, সেটা আপনি কালেক্ট করে রাখবেন অবশ্যই। আর হচ্ছে যে আমি যে ম্যাটেরিয়ালটা দেখছিলাম, জিমেটের অফিসিয়াল রিভিউ, সরি ঠিকভাবে লিখি, জিমেট অফিসিয়াল রিভিউ। জিমেট অফিসিয়াল রিভিউ অ্যাকচুয়ালি একাধিক টপিকের জন্য ইম্পর্টেন্ট। ওখানে আপনার ডেটা সাফিসিয়েন্সি আছে, ক্রিটিক্যাল রিজনিং আছে, কোশ্চেন আছে, আর অবশ্যই রিডিং কম্প্রিহেনশন আছে। সো প্রচুর প্রশ্ন আছে ওখানে প্র্যাকটিস করার। আর কোশ্চেনের কতটা কঠিন সেটা আমি আর বললাম না। আপনারা যখন প্র্যাকটিস করতে যাবেন, যদি আপনার প্র্যাকটিসের মানে ইনিশিয়ালি যদি প্র্যাকটিসের অভাব থাকে, তাহলে দেখা যাবে যে কি আপনি জিমেট অফিসিয়াল রিভিউতে ইনিশিয়ালি একটু স্ট্রাগল করতে পারেন। বাট এই যে বললাম, আপনি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আর ইন্ডিয়ান কোশ্চেন ব্যাংক থেকে পড়ার পরে আপনি অফিসিয়াল রিভিউতে গেলেন, 14 এডিশন যেটা সেটা সেটা কালেক্ট করবেন। তো এটাতে গেলেন, তারপর রিডিং করা প্র্যাকটিস করা শুরু করলেন। ইনিশিয়ালি স্ট্রাগল হবেই, স্বাভাবিক, ভুল হবে, এটা স্বাভাবিক। বাট আপনার যে বড় বড় প্যাসেজ পড়ার, সেখান থেকে কি পয়েন্ট খুঁজে বের করা, কোশ্চেন আনসার করার যে একটা যেটা মাইন্ডসেট, যেটা যে আহ, ওই মাইন্ডসেটটা আপনার এই জায়গা থেকে বেসিক্যালি তৈরি হবে, এই জায়গায় পাকাপোক্ত হবে। সো এই জন্য আমি সাজেস্ট করবো হচ্ছে যে এমবিএ কোশ্চেন ব্যাংক অবশ্যই কমপ্লিট করবেন আগে, তারপর জিমেট অফিসিয়াল রিভিউ যে 14তম এডিশন সেটা কালেক্ট করে সেখান থেকে রিডিং কম্পিটিশন প্র্যাকটিস করবেন। ডিএস, সিআর এগুলো প্র্যাকটিস করার কথা আপাতত না, এগুলা প্র্যাকটিস ওখান থেকে করতে পারেন, ওখানে ম্যাটেরিয়াল আছে করার মতো। বাট আরসি অবশ্যই প্র্যাকটিস করবেন এই। ওকে, ওই জায়গায় সেন্টেন্স কারেকশনেরও প্রশ্ন আছে, এটা বলতে ভুলে গেছি, দুঃখিত। সেন্টেন্স কারেকশনেরও প্রশ্ন আছে অনেকগুলো। তো এখানে আপনার এমবিএ অ্যাডমিশন টেস্টের মানে অনেক জিনিসই প্র্যাকটিস করার মতো আছে। তো অফিসিয়াল রিভিউটা যদি কালেক্ট করে থাকেন অলরেডি তাহলে ভালো, যদি কালেক্ট না করেন, কালেক্ট করে যেভাবে বললাম এভাবে প্র্যাকটিস করা শুরু করে দেন। ওকে, আশা করি যা আমরা আজকে ডিসকাস করছি, প্লাস যে ম্যাটেরিয়াল গুলো যেভাবে ফলো করতে বলছি সেগুলো যদি ফলো করেন, রিডিং কম্প্রিহেনশনে আপনারা কেউ থামাতে পারবে না। ওকে, রিডিং কম্প্রিহেনশনে সবচেয়ে বেশি নাম্বার যেটা তোলা যায় সেটা আপনি তুলে নিয়ে আসতে পারবেন, যত কম সময় তোলা সম্ভব সেটা আপনি করতে পারবেন। ওকে, আর মানে যদি প্রশ্ন খুব বেশি কঠিন আসে, দেখা যাবে যে কি গ্রামারে প্রশ্ন কঠিন আসছে, তারপর ভোকাবে প্রশ্ন কঠিন আসছে, তো সেই জায়গায় আপনার যদি এই আরসি তে যদি আপনি খুব ভালো হন, এখানে যদি একটু ভালো নাম্বার তুলতে পারেন, তো ওভারঅল যদি কাটমার্ক কমেও যায়, আপনার দেখাচ্ছে কি একটা ভালো মার্ক যে জায়গায় তুলছেন সেটার কারণে আপনার কাটমার্ক তুলতে আসতে পারছেন। তো ভালো ইম্পর্টেন্স আছে এটা। যদি কারো ট্রেডিং কম্পানির প্রতি ভীতি থেকে থাকে বা বাদ দেওয়ার চিন্তা করে থাকেন, তাহলে ওটা অবশ্যই, এটা আমি সাজেস্ট করবো যে বাদ না দিতে, এটা নিয়ে কাজ করেন। কিভাবে করবেন সেটা তো বললাম, আর অবশ্যই অনেক বেশি প্র্যাকটিস করেন। ওকে, আহ পরবর্তী ক্লাসে আমরা
ইনশাআল্লাহ আরো টুকটাক কিছু রিডিং কম্বিনেশন কিছু বিষয় নিয়ে ডিসকাস করব। আর হচ্ছে দেখা যাক কিছু প্র্যাকটিস করা যায় কিনা সেটাও ট্রাই করবো। ওকে, তো আজকে আপাতত এটুকুই। ঠিক আছে, ইনশাআল্লাহ নেক্সট ক্লাস আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট উইকে। শিডিউলটা আপনারা আশা করি পাই গেছেন। তো ঠিক আছে, তাহলে আজকের জন্য আপাতত এটুকুই। আল্লাহ হাফেজ।